সাহেরা চৌধুরীর কথা শুনে হৃদি আরো জোরে জোরে হেসে দিল। সেই হাসিতে কোনো সুখ নেই, আছে এক বুক জ্বালাময়ী হাহাকার। সাহেরা চৌধুরীর শরীরটা হৃদির হাসিতে রিরি করে উঠল। মেয়েরা যে স্রেফ চামড়ার সৌন্দর্যে কতটা অন্ধ হতে পারে তা তিনি আজ নিজের চোখে প্রমাণ পেলেন। তিনি সহ্য করতে না পেরে সরাসরি হৃদির গালে সপাটে এক থাপ্পড় বসালেন। পুরো ঘরটা এক নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। সাহেরা চৌধুরী ঘৃণা ভরে বললেন, নির্লজ্জ মেয়ে, তোকে দেখে আমার ঘৃণা লাগছে। তোর কারণে যদি আমার ছেলের কিছু হয় তবে মনে রাখিস তোর এই নতুন সংসারেও আমি আগুন লাগিয়ে দেব। বলেই সাহেরা চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেন। ঠিক তখনই হৃদি পেছন থেকে পাগলের মতো হাসতে হাসতে চিৎকার করে উঠল, হ্যাঁ মামি, তুমি ঠিকই বলেছ। আমি শুভ্র ভাইয়ের চেয়ে সুন্দর আর ফর্সা ছেলে দেখে পাগল হয়ে গেছি। আরে, কি আছে তোমার ছেলের মাঝে? গায়ের রং শ্যামলা, একগুঁয়ে ঘাড় মানুষ একটা। কি আছে তোমার ছেলের মাঝে? কিছুই নেই। কি আছে তোমার ছেলের মাঝে? কি আছে? কথাগুলো শেষ করতে পারলো না হৃদি। অট্টহাসির তোরটা মাঝপথে হঠাৎ ভেঙে গিয়ে ঘর ফাটানো এক বুক ফাটা আর্তনাদ করলো। হৃদি নিজের লাল বেনারসিটা খামচে ধরে ফ্লোরে বসে পড়ল। এমন জোরে সে ডুকরে কেঁদে উঠলো যেন আজ তার কলিজাটা ছিঁড়ে বাইরে চলে আসবে। সাহেরা চৌধুরী দরজার কাছে পাথরের মতো থমকে দাঁড়িয়ে গেলেন। হৃদি কাঁদতে কাঁদতে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, কে আছে তোমার ছেলের মাঝে যে তাকে ছাড়া আমি এক টুকরো শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না মামি? বলো না, কি আছে? কি আছে ওই শ্যামলা পুরুষটার মাঝে যার জন্য আমার প্রতিটা রক্তবিন্দু বিষাক্ত হয়ে গেছে? কি আছে তোমার ওই ঘাড় ছেলের মাঝে যে তাকে ছাড়া অন্য কোনো পুরুষের ছায়াও আমি আমার নিজের শরীরের উপর কল্পনাও করতে পারছি না? কি জাদু করেছে সে আমাকে? রিধি নিজের বুকটা দুই হাতে আঘাত করতে করতে আবার চেঁচিয়ে উঠল, কেন আমি অন্য কাউকে সহ্য করতে পারছি না মামি? কেন আমার মনে হচ্ছে শুভ্র ভাই ছাড়া এই পৃথিবীর বাতাস আমাকে পুড়িয়ে মারছে? কেন এই সুন্দর বর, এই হীরের গহনা আমার কাছে জ্যান্ত শ্মশান মনে হচ্ছে? কি আছে তোমার ছেলের মাঝে যে সে আমাকে মেরে ফেললেও আমি তাকেই চাইছি? কেন আমার এই অবাধ্য মনটা আজও তার ওই নিষ্ঠুর মায়ার কাছেই বন্দিয়া হয়ে আছে? সাহেরা চৌধুরী হৃদির এমন আর্তনাদ দেখে স্থির থাকতে পারলেন না। তিনি হন্তদন্ত হয়ে দৌড়ে এসে মেঝেতে লুটিয়ে পড়া হৃদিকে শক্ত করে জাপটে ধরলেন। হৃদি তখন একদম ছোট বাচ্চার মতো ডুকরে কাঁদতে কাঁদতে সাহেরা চৌধুরীর শাড়ি খামচে ধরে বলতে লাগতো, আহ মামি, আমি আর পারছি না। তোমার ছেলেকে বলো না আমাকে এখান থেকে নিয়ে যেতে। আমি তো আজও তার পথে চেয়ে বসে আছি। ও যেন খবর পেয়েই চলে আসে মামি। বলো না ওকে আসতে। আমাকে এই জ্যান্ত নরক থেকে নিয়ে যেতে বলো। আমার পৃথিবীর সবটুকু শান্তি যে তোমার ওই একটা মানুষের মাঝে। শুভ্র, শুভ্র ভাইকে বলো না আমাকে এসে নিয়ে যেতে। সাহেরা চৌধুরী পাথরের মতো থমকে গেলেন। তার চোখের সামনে থেকে কুয়াশা সরে গেল। তিনি বুঝতে পারলেন এতক্ষণ হৃদির ওই বিদ্রূপের হাসির আড়ালে নিজেকে আড়াল করার এক করুণ দেয়াল ছিল। তিনি তড়িঘড়ি করে হৃদিকে সোজা করে বসালেন এবং নিজের আঁচল দিয়ে ওর চোখের নোনা পানি মুছতে মুছতে ভাঙা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝতে পারিনি। আমি তোকে না বুঝে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছি। দিদি তখন সাহেরা চৌধুরীকে জড়িয়ে ধরে একদম হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার বেগে শুভ্রার চোখেও ভিজে এলো। দিদি কাঁদতে কাঁদতে হিক্কা তুলে বলতে লাগলো, আমি পারছি না মামি, আমি শেষ হয়ে যাচ্ছি। সবাই আমাকে আজ অনেক হাসি খুশি দেখেছে, কিন্তু আমি ভালো নেই। প্রতিটা সেকেন্ডে আমি নতুন করে মরে যাচ্ছি। এই সাজে এই আলো সবই আমাকে দাহ করছে মামি। হৃদির চোখের পানিতে সাহেরা চৌধুরীর শাড়ির কাঁধ ভিজে একাকার। কান্নার তোড়ে হৃদির সযত্নে করা বিয়ের সাজ নষ্ট হয়ে যাচ্ছে। চোখের গাঢ় কাজল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সাহেরা চৌধুরী আর নিজেকে সামলাতে পারলেন না। তিনিও হৃদিকে বুকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। হৃদি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, যাকে ভালোবেসে পাওয়া যায় না সেই কষ্ট হয়তো মেনে নেওয়া যায় মামি, কিন্তু আমি তো শুভ্র ভাইকে পেয়েছিলাম। তার ওই নির্লিপ্ত চোখের দিকে তাকিয়ে আমি পুরো জগৎ দেখেছিলাম। সেই মানুষটাকে নিজের করে পেয়েও এভাবে হারিয়ে ফেলা আমি কিভাবে সইব? তোমার ছেলেটা আমাকে মেরে ফেললো মামি। কেন সে আমাকে একটুখানি ভালোবাসার মায়া দেখিয়ে চিরকালের মতো একা করে দিল? কেন আমাকে ছেড়ে গেল? কেন একটুখানি আমায় ভালোবাসলো না? এত ভালোবেসেও কেন বিনিময়ে আমি একটুও ভালোবাসা পেলাম না? হৃদির কণ্ঠস্বর এখন কান্নায় রুদ্ধ হয়ে আসছে, যেন প্রতিটি শব্দের সাথে তার আত্মা বের হয়ে আসছে। সে আবার আর্তনাদ সে আবার আর্তনাদ করে বলল, তোমার ছেলে কেন এত আসক্তি মামি?
সে দূরে গেলে ঘৃণার বদলে আমি তাকে আরো হাজার গুণ বেশি ভালোবেসে ফেলি। তোমার ছেলের মাঝে কি মোহ আছে যে অবহেলার মাঝেও তাকে সব থেকে বেশি আপন লাগে? তোমার ছেলে কেন এত আবেগ মাখা মামি? তাকে দেখলে আমার স্বভাব আবেগ জমে পাথর হয়ে যায় কেন? বলো না মামি, বলো। রিদির অবস্থা তখন হিতাহিত জ্ঞান শূন্য প্রায়। কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞান হারানোর উপক্রম। ওর বুক ফাটা কান্নার শব্দ শুনে সোহান চৌধুরী আর ইকবাল এহসান দ্রুত রুমে ঢুকলেন। নিজের আদরের মেয়েকে এভাবে মেঝেতে লুটিয়ে কাঁদতে দেখে ইকবাল এহসান পাথরের মতো থমকে দাঁড়ালেন। তিনি রিদির কাছে গিয়ে ওকে টেনে সোজা করে দাঁড় করালেন। রিদি তখন দিশেহারা, নিজের হুঁশ হারিয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে জীবনের শেষ আকুতি নিয়ে রিদি বলল, আব্বু, আমাকে বিয়ে দিও না। আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি আব্বু। শুভ্র ভাইকে ছাড়া আমি অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমি মরে যাবো আব্বু। হয় আমার শুভ্র ভাইকে এনে দাও, না হয় নিজের হাতে আমার গলা টিপে মেরে ফেলো আমায়। হুট করে হৃদির এমন পাগলামো দেখে ইকবাল আহসান আর সোহান চৌধুরী চমকে উঠলেন। নিজে তখন কাজী সাহেব কনেকে ডাকার তাগাদা দিচ্ছেন, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, আর ঠিক এই মুহূর্তে হৃদি আবার সেই পুরনো জেদ ধরে বসেছে। সোহান চৌধুরী পরিস্থিতির গুরুত্ব বুঝে রোম থেকে কৌতূহলী আত্মীয় স্বজনদের মিথ্যা কথা বলে বের করে দিলেন। তিনি হৃদির দিকে তাকিয়ে কড়া স্বরে বললেন, হৃদি, তুই এটাকে ছেলে খেলা পেয়েছিস? নিজে শয়ে শয়ে আত্মীয় স্বজন বর সাদ বসে আছে, আর তুই এখন এসব পাগলামি করছিস? পাগলামি থামা রিদি, অনেক হয়েছে। রিদি কান্না থামালো না, বরং ওর কান্নার বেগ আরো বেড়ে গেল। সে ঝাপসা চোখে বাবার দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, আমাকে একটু বাঁচতে দাও তোমরা, কেন এভাবে তিলে তিলে মেরে ফেলছো আমাকে? একটু বাঁচতে দাও না আমায়। দরজার ওপাশ থেকে তখন বরপক্ষের লোকজন আর কাজী সাহেব বারবার তাড়া দিচ্ছেন কনেকে নিচে নিয়ে যাওয়ার জন্য। পুরো বাড়ি উৎসবের শব্দে রিদির কানে বিষের মতো বাজছে। ইকবাল আহসান মেয়ের মুখটা দুহাতে তুলে ধরলেন। ধরা গলায় তিনি বললেন, মা আমার, কেন এমন পাগলামি করছিস? দেখ নিচে তোর শ্বশুর বাড়ির লোকজন, তোর হবু স্বামী বসে আছে। এসব কথা এখন জানাজানি হলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। পাগলামি করিস না মা, কান্না থামা, সব ঠিক হয়ে যাবে। সাদ অনেক ভালো ছেলে, সবাই ওর প্রশংসা করছে, দেখিস তুই অনেক সুখী হবি সাদের সাথে। রিদি কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ তার কান্না থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করলো তাকে। সে রক্তবর্ণ চোখে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম নিচু স্বরে বলল, মামা, একটা শেষ ইচ্ছে পূরণ করবে? আমি না শুভ্র ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ওনাকে একটু ফোন দিবে? তোমাদের সামনেই কথা বলবো, কিন্তু এই বিয়ে বা এসব নিয়ে কিছুই বলবো না, একদম স্বাভাবিক কয়েকটা কথা বলবো। রিদির এই করুণ আকুতি দেখে সাহেরা চৌধুরী আর সইতে পারলেন না। তিনি ডুকরে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেলেন। সোহান চৌধুরী কিছুক্ষণ থমকে থেকে ভাবলেন, তারপর পকেট থেকে ফোন বের করে শুভ্রের নাম্বারে কল দিলেন, কিন্তু ওপাশ থেকে সেই চিরচেনা যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, দুঃখিত, আপনি যে নম্বরে কল দিচ্ছেন সেটি বর্তমানে বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। সোহান যদি একবার নয় পরপর 5 বার চেষ্টা করলেন, কিন্তু ফোন বন্ধই রইল। পাশ থেকে শুভ্রা ভেজা গলায় বলল, চেষ্টা করে লাভ নেই আব্বু, ভাইয়ার ফোন বন্ধ। রিদি কথাটা শুনে ঠোঁটের কোণে এক টুকরো ম্লান হাসি ফোটালো। শেষ মুহূর্তে মানুষটার কণ্ঠস্বরটাও তার ভাগ্যে সইল না। সে নিজের চোখের পানি সজোরে মুছে সবার দিকে তাকিয়ে বলল, একটু ইমন আর আম্মুকে আসতে বলো। শুভ্রা দ্রুত গিয়ে ইমন আর রাবেয়া হোসেনকে ডেকে আনলো। রিদি ছোট ভাই ইমনকে জড়িয়ে ধরে আবার ডুকরে কেঁদে উঠল। ইমনও তার আপুকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু, তুমি কেঁদো না। আমি সাদ ভাইয়ার সাথে কথা বলে আসলাম, উনি অনেক ভালো, আমায় অনেক আদর করেছেন। দেখো, তোমাকেও অনেক আদর করবে, তুমি কষ্ট পেও না আপু। হৃদি কোনো উত্তর দিল না, শুধু ইমনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর সে রাবেয়া আহসানকে জড়িয়ে ধরে কাঁদলো, শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্রাকে জড়িয়ে ধরে কাঁদলো। রুমের প্রতিটি মানুষের বুক ফেটে যাচ্ছিল হৃদির এই বিদায়ী আলিঙ্গন দেখে। সবার থেকে আলাদা হয়ে রিদি তার চোখের জল মুছে ফেলে শান্ত স্বরে বলে, আমি একটু ওয়াশরুমে যাব। সোহান চৌধুরী চিন্তিত চোখে শুভ্রাকে ইশারা দিলেন রিদির সাথে যেতে। শুভ্রা রিদির হাত ধরে ওয়াশরুমের দরজা পর্যন্ত নিয়ে গেল। রিদি ধীর স্থির পায়ে ভেতরে ঢুকলো এবং সজোরে দরজা আটকে দিল। খিল আটকে দেওয়ার শব্দটা পুরো রুমে প্রতিধ্বনিত তুললো। সবাই দরজার ওপাশে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবে 5 মিনিট কেটে গেল, কিন্তু রিদি বের হচ্ছে না। নিচ থেকে মানুষের তাড়া আর সানাইয়ের শব্দ যেন আরো তীব্র হয়ে উঠেছে। শুভ্রার বুকের ভেতরটা হঠাৎ অজানা আশঙ্কায় ধক করে উঠল। সে ওয়াশরুমের দরজায় জোরে কড়া নেড়ে বলল, রিদি, শুনতে পাচ্ছিস? হয়েছে তোর? অনেক দেরি হয়ে যাচ্ছে তো।
কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, কোনো পানির শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। এভাবে 10 মিনিট পার হয়ে গেল। এবার সবাই অস্থির হয়ে উঠল। সোহান চৌধুরী আর ইকবাল হাসান দরজায় পাগলের মতো ধাক্কাতে লাগলেন, চিৎকার করে রিদিকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতরটা যেন কবরের মতো নিস্তব্ধ। রুমের ভেতর লোকজনের চিল্লাহাল্লা আর কান্নাকাটি শুরু হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রাসেল হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। রাসেলের মনটা এমনিতেই ছ্যাঁকা খাওয়া অবস্থায় ছিল, নিজের প্রিয় ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে অন্য কোথাও। সেই এই কষ্ট শেষ হইবে কি করে? কিন্তু সবাইকে ওয়াশরুমের দরজায় এভাবে আস্ত্রা পিস্ত্রি খেতে দেখে সে ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে? আপনারা সবাই এভাবে ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছেন? ইকবাল এহসান অস্থির হয়ে রাসেলের হাত চেপে ধরে আর্তনাদ করে বলল, বাবা রাসেল, একটু দরজাটা ভেঙে দাও না। রিদি ভেতরে, ও দরজা খুলছে না, কোনো শব্দও করছে না। আমার ভয় করছে রে বাবা, খুব। কি বলছেন এসব? রাসেল আর দেরি করলো না, সে পাগলের মতো দরজায় কাঠ দিয়ে ধাক্কাতে লাগলো। মুখে রিদির নাম নিয়ে বারবার চিৎকার করছে সে, কিন্তু কোনো উত্তর নেই। শেষমেশ রাসেল আর একটা ছেলে মিলে জান পান দিয়ে দরজার শেষ ধাক্কাটা দিল। করাত করে শব্দ হয়ে সিটকিনি ভেঙে গেল এবং দরজা হাট করে খুলে গেল। ভেতরের দৃশ্যটা দেখা মাত্র সবার চোখ কপালে উঠল। ঘরের বাতাস যেন এক নিমিষে জমাট বেঁধে গেল। রিধি ওয়াশরুমের মেঝেতে লুটিয়ে পড়ে আছে। তার সেই দামি লাল বেনারসিটা মেঝেতে পড়িয়ে ছড়িয়ে আছে রক্তের মতো। রিধির ফর্সা মুখটা নীলচে হয়ে গেছে, আর তার মুখ থেকে সাদা ফিনকির মতো তরল ফেনা বের হচ্ছে। বিষের উগ্র গন্ধে পুরো ওয়াশরুমটা ভরে গেছে। ইকবাল আহসান কলিজা ফাটা এক চিৎকার দিয়ে মেয়ের নিথর দেহের উপর আছড়ে পড়লেন। দিদি, মা, আমার কথা বল, চোখ মেল না মা। মুহূর্তের পুরো মুহূর্তের মধ্যে পুরো বাড়ির উৎসবের আলো যেন নিভে গেল। সবাই হৃদির নিথর দেহের ওপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়লো। রাবেয়া এহসান মেয়ের এই অবস্থা দেখে কলিজা ফাটা এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারালেন। চারিদিকে তখন এক বীভৎস হাহাকার। শুভ্রা কাঁপতে কাঁপতে রাসেলের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ঈশানকে কল করলো। খবর পাওয়া মাত্র ঈশান পাগলের মতো গাড়ি চালিয়ে হৃদিদের বাড়িতে ছুটে আসলো। সে ওয়াশরুমে ঢুকে হৃদির অবস্থা দেখে পাথরের মতো থমকে গেল। সে মনে মনে যা সন্দেহ করেছিল তাই হলো। যেদি মেয়েটা সত্যি নিজেকে শেষ করে দিল। লাল বেনারসি পরা রীতি যেন এক টুকরো নিথর মার্বেল পাথরের মতো পড়ে আছে। বাড়ির লোকজন হুড়োহুড়ি করে হৃদিকে পাচা কোলে করে ধরে হাসপাতালের দিকে ছুটলো। এদিকে বরপক্ষ তো দারুণ ক্ষেপে গেছে। তারা চিৎকার করে বলতে লাগলো যে মেয়ের অমতে এভাবে জোর করে বিয়ে দেওয়ার অপরাধ। তারা পুলিশের হুমকি পর্যন্ত দিয়ে বরের গাড়ি ঘুরিয়ে সজরে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। পুরো ঘর তখন বিলাপের শব্দে ভারী হয়ে আছে। ঈশানের চোখ হঠাৎ ওয়াশরুমের বেসিনের উপর পড়ল। সেখানে ধবধব সাদা দুটো কাগজ নিখুঁতভাবে ভাঁজ করে রাখা। শুভ্রার চোখও সেখানে পড়ল। ঈশান এক বুক আতঙ্ক আর কাঁপা কাঁপা হাতে কাগজ দুটো হাতে নিল। সে বুঝতে পারলো এই কাগজগুলো শুধু পাতা নয়, এগুলো হৃদির শেষ আর্তনাদ। ঈশান প্রথম কাগজটা ধীরে ধীরে খুলে পড়তে শুরু করলো। আমার পানের পরিবার, বাবা মা, জানি না এই চিঠিটা যখন তোমাদের হাতে পৌঁছাবে তখন আমি কোথায় থাকবো। হয়তো কোনো এক না ফেরা, যেখানে কোনো সামাজিক লোকলজ্জা নেই, কোনো হৃদয়ের রক্তক্ষরণ নেই। আজ আমার বিয়ের রাত, চারিদিকে খুশির রোশনায় সানায়ের সুর। সবাই ভাবছে রিদি আজ আজ রাজকুমারী সেজে অন্য এক প্রাসাদে চলে যাবে। কিন্তু কেউ আমার ভেতরটা দাহটা দেখতে পেল না। কেউ বুঝলো না এই লাল বেনারসিটা আসলে আমার কাফনের কাপড়। বাবা, তুমি আমাকে সবসময় তোমার রাজকন্যা বলে ডাকতে। আমার প্রতিটি আবদার তুমি হাসি মুখে পূরণ করেছো। কিন্তু বাবা, জীবনের সব থেকে বড় আবদারটা আমি তোমার কাছে করতে পারিনি। আমি জানতাম তোমার সম্মান তোমার কাছে পাহাড়ের মতো উঁচু, আর সেই সম্মান বাঁচাতে গিয়ে আমি নিজের ভেতরটা পুড়িয়ে ছাই করে ফেলেছি। শুভ্র ভাইকে আমি কতটা ভালোবেসেছিলাম তা হয়তো কাউকে বোঝাতে পারিনি। শুভ্র ভাই শুধু আমার প্রেম ছিল না বাবা, সে ছিল আমার নিঃশ্বাস। সে যখন আমাকে মাঝপথে একা ফেলে নিরুদ্দেশ হয়ে গেল, তখন থেকেই আমি প্রতি সেকেন্ডে মরে যাচ্ছিলাম। আজ যখন তুমি আমাকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি হচ্ছ, তখন আমার মনে হচ্ছে তুমি আমাকে জীবন্ত কবরে পাঠাচ্ছ। ক্ষমা করে দিও বাবা, তোমার রাজকন্যা আর পারলো না। তোমার মান রাখতে গিয়ে আমি আর নিজেকে সইতে পারছি না। মা, তুমি তো আমার মনের সব খবর জানতে মা। আমার চোখের কোণে এক বিন্দু জল জমলে তুমি বুঝতে পারতে। তাহলে আজ কেন আমার এই চিৎকার তোমার কানে পৌঁছালো না? কেন তুমি আমাকে বুকে টেনে নিয়ে বললে না, যেখানে সুখ নেই সেখানে যাওয়ার দরকার নেই? মা, আজ যখন
বিয়ের সাজে আমাকে আয়নার সামনে বসিয়ে দিলে তখন আমার মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ ধারালো ছুরি দিয়ে কাটছে। আমি তো অন্য কারো হতে পারবো না, মা। শুভ্র ভাইয়ের নাম আমার রক্তে মিশে আছে। যে শরীরে অন্য কারোর অধিকার আমি কল্পনাও করতে পারি না, সেই শরীর অন্য কাউকে সঁপে দিয়ে আমি বেঁচে থাকবো কিভাবে? আমি জানি আমার পরপারে যাওয়ার খবরে তুমি সব থেকে বেশি কাঁদবে, কিন্তু মা, বিশ্বাস করো, তিলে তিলে প্রতিদিন মরে যাওয়ার চেয়ে একবার মরে যাওয়া অনেক বেশি শান্তি। তোমরা আমাকে অনেক আগলে রেখেছিলে, কিন্তু শুভ্র ভাইয়ের ওই মায়াবী আসক্তি থেকে আমাকে কেউ বের করতে পারলে না। শুভ্র ভাই এমন এক পুরুষ যে দূরে গিয়েও আমার চারপাশটা বিষাক্ত করে দিয়ে গেছে। তার অবহেলা আমি সইতে পারছি, কিন্তু তার অভাব আমি সইতে পারছি না। আমি এই পথটা কেন বেছে নিলাম জানো? কারণ আমি চাই না আমার কারণে আমাদের পরিবারের গায়ে কলঙ্ক লাগুক। আমি যদি আজ পালিয়ে যেতাম তবে সমাজের মানুষ তোমাদের দিকে আঙ্গুল তুলতো। আমি মরে গেলে হয়তো তোমরা কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সমাজের সামনে তোমাদের মাথা নিচু হবে না। আমি নিজের জীবন দিয়ে তোমাদের সম্মানটুকু বাঁচিয়ে গেলাম। পুরো পরিবারের কাছে আমার শেষ কথা, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। আমি কোনোদিনও তোমাদের অবাধ্য হতে চাইনি, কিন্তু ভালোবাসা জিনিসটা বড় অদ্ভুত। শুভ্র ভাই আমাকে শিখিয়েছিল কিভাবে তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না। আজ তার সেই শিক্ষাটাই আমি অক্ষরে অক্ষরে পালন করছি। বিয়ের এই সাজে আমি নিজেকে বড় বেশি অপবিত্র বোধ করছি। আমার আত্মাটা অনেক আগেই মরে গেছে, আজ শুধু শরীরটা মুক্তি পাচ্ছে। তোমরা কেউ শুভ্র ভাইকে দোষ দিও না। হয়তো আমার ভাগ্যে সুখ ছিল না। শুধু আমার ঘরের এক কোণে রাখা ডায়েরিটা পড়লে তোমরা বুঝতে পারবে এই মেয়েটা গত কয়েক মাস ধরে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। আমার বিয়ের জন্য যে টাকাটা জমিয়েছিলে বাবা, সেটা দিয়ে কোনো এতিমখানায় খাবার দিও। অন্তত আমার আত্মাটা একটু শান্তি পাবে। বিদায় বাবা, বিদায় মা। এই অভাগী মেয়েটাকে যদি পারো তবে মাফ করে দিও। আমি এক সমুদ্র তৃষ্ণা আর শুভ্র ভাইয়ের প্রতি এক আকাশ আসক্তি নিয়ে চলে যাচ্ছি। পরপরে হয়তো আমার আর শুভ্র ভাইয়ের কোনো বিচ্ছেদ থাকবে না। চিঠির শেষে হৃদির শেষ কথা, আমি তোমাদের হৃদি হয়ে মরতে চেয়েছিলাম, অন্য কারো অর্ধাঙ্গিনী হয়ে নয়। আজ আমি আমার নিজের সিদ্ধান্তে স্বাধীন হলাম। দয়া করে আমার লাশের পাশে যেন কোনো কান্নাকাটি না হয়, কারণ আমি আজ সব কষ্ট থেকে মুক্তি পেলাম। ইতি তোমাদের আদরিনী হৃদি। আমার আসক্তি শুভ্র ভাই। আপনি এমন একটা আসক্তি, পুরুষ দূরে গেলে অভিমানের বদলে আমি আপনাকে আরো বেশি ভালোবেসে ফেলি। আমার সব থেকে বাজে অনুভূতি হচ্ছে আপনি যখন অনেক দূরে থাকেন। আপনি যখন কাছে থাকেন তখন পৃথিবীটা আমার মুঠোয় মনে হয়, আর আপনি দূরে গেলে মনে হয় আমি একজন জনশূন্য দ্বীপে দাঁড়িয়ে নিজের অস্তিত্বের সাথে লড়াই করছি। জানেন, আপনাকে ভালোবেসে আমি কোনোদিনও শান্তি পাইনি, কিন্তু এই অশান্তিটাই আমার জীবনের পরম পাওয়া। আপনি কি জানেন আপনার নীরবতা আমাকে কিভাবে কুরে কুরে খায়? আপনি যখন কথা বলেন না তখন চারপাশের শব্দগুলো আমার কানে তপ্ত সীসার মতো বিধে। আমি চেয়েছিলাম আপনার বুকে মাথা রেখে এক আকাশ নীল দেখতে, কিন্তু আপনি আমাকে দিলেন এক গহীন অন্ধকার রাত। আপনি আমার সেই অসম্পূর্ণ কবিতা যাকে আমি সহস্রবার লিখেও শেষ করতে পারিনি। আপনার ওই চোখের গভীরতা আমাকে বারবার ডুবিয়ে মারে, তবুও আমি সেইখানেই ডুবতে চাই বারবার, হাজারবার। আপনি চলে যাওয়ার পর থেকে প্রতিটা প্রহর আমার কাছে এক একটা যুগের মতো। আমি আকাশের নক্ষত্রের কাছে আপনার খোঁজ করি, বাতাসের ঘানে আপনার গায়ের গন্ধ খুঁজি, কিন্তু আপনি নেই, কোথাও নেই। শুভ্র ভাই, আপনি কি একবারও ভেবে দেখলেন না এই পাগলিটার কি হবে? আপনি তো জানতেন আপনার বাইরে আমার কোনো পৃথিবী নেই, তবুও কেন আপনি আমাকে পর করে দিলেন? কেন আমাকে বাধ্য করলেন অন্য কারো সাজে সাজতে? আজ আমার বিয়ে, অথচ আমার মনে হচ্ছে আমি আমার কাফনের কাপড়ের চন্দন মাখছি। এই লাল আমার কাছে রক্তের মতো লাল মনে হচ্ছে। আপনি নেই বলে আজ সবকিছু অর্থহীন। বুকের ভেতরটা এক বিশাল শূন্যতা, যা কোনো কিছুতেই ভরবে না। আমি আপনাকে ঘৃণা করতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু যতবার আপনার কথা ভেবেছি ততবার ভালোবাসার পারদ আরো কয়েক গুণ বেড়ে গেছে। আপনি আমার রক্তে মিশে থাকা সেই বিষ যা আমাকেও মারছে না, আবার বাঁচতেও দিচ্ছে না। আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম আপনার কাছে? শুধু চেয়েছিলাম আপনার ছায়া হয়ে থাকতে। অথচ আপনি আমাকে দিলেন এক মরুভূমির তপ্ত বালু। লোকে বলে ভালোবাসা নাকি মুক্তি দেয়, কিন্তু আপনার ভালোবাসা আমাকে এক আদিম খাঁচায় বন্দি করে ফেলেছে। সেই খাঁচার চাবিও আপনার হাতে ছিল, কিন্তু আপনি তা অবহেলায় অতল সমুদ্রে ফেলে দিলেন। আমার শব্দরা আজ বড়ই ক্লান্ত, তারা আর আপনাকে ডাকতে পারে না। আমার কলমের কালি ফুরিয়ে আসছে চোখের পানির সাথে পাল্লা দিয়ে। আপনি তো কবি হতে চেয়েছিলেন, অথচ আমাকে এক ট্র্যাজেডির জীবন্ত চরিত্র বানিয়ে দিলেন।
শুভ্র ভাই, আপনার কি মনে পড়ে সেই বিকেলের কথা, যখন আপনি বলেছিলেন, রিদি, আমি থাকতে তোকে কেউ স্পর্শ করতে পারবে না? সেই থাকাটা কোথায় গেল ভাইয়া? আজ তো আমি সবার স্পর্শে নিজেকে অপবিত্র বোধ করছি। আপনি নেই, আর আপনার অবর্তমানে আমার জীবনটা একটা তামাশা হয়ে দাঁড়িয়েছে। আপনি আমার সেই প্রার্থনা যা সৃষ্টিকর্তা শোনেন। আপনি আমার সেই স্বপ্ন যা দেখার মাঝেই ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আপনাকে লিখে শেষ করতে পারবো না, কারণ আপনাকে লিখতে গেলে আমার শব্দ শেষ হয়ে যায়, কিন্তু আমার হাহাকার শেষ হয় না। হয়তো একদিন আপনি ফিরবেন, কিন্তু সেদিন হয়তো আমি আর এই রূপে আপনার সামনে থাকবো না। আমি হয়ে থাকবো শুধু এক ধূসর স্মৃতি। ভালোবাসি শুভ্র ভাই, ঘৃণার চেয়েও প্রবলভাবে ভালোবাসি। আপনি দূরে গিয়েও আমাকে আরো বেশি নিজের করে নিলেন। এই আসক্তি মৃত্যুতেও কাটবে কিনা আমি জানি না। আমি পারলাম না শুভ্র ভাই, আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না। কারণ আমি যদি নিজেকে বাঁচিয়ে রাখি, তবে আজ রাতে আমার নামটা জুড়ে যাবে অন্য কারোর পাশে। যে নামের পাশে শুধু আপনাকে কল্পনা করেছিলাম, সেই নামের সাথে অন্য কোনো পুরুষের নাম আমি সইতে পারবো না। বুকের ঠিক বাম পাশে আপনার জন্য যে জায়গাটা আমি পবিত্র করে রেখেছিলাম, সেখানে অন্য কাউকে বসানোর চেয়ে নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়া অনেক সহজ। আমার অতটুকু ক্ষমতা নেই শুভ্র ভাই, যে আপনার জায়গায় অন্য কাউকে বসতে দেব। আমার শরীরটা হয়তো সমাজ অন্য কারো হাতে তুলে দিতে পারবে, কিন্তু আমার এই আত্মা, সে তো বহু আগে আপনার চরণে নিজেকে সঁপে দিয়েছে। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে আমার কাছে এই পাপটাই সব থেকে বড় শান্তির মনে হচ্ছে। সারা রাত অন্য কারো শয্যায় গুমড়ে মরে যাওয়ার চেয়ে এক নিমেষে বিলীন হয়ে যাওয়া অনেক বেশি স্বস্তির। একটুখানি শান্তির আশায় এই পাপটাই না হয় আমি করলাম। তবে একটা কথা শুনে রাখুন, পরপারে গিয়ে সৃষ্টিকর্তা আমাকে সাজা দেওয়ার আগে আমি তাকে একটি প্রশ্নই করব। যখন ভাগ্যেই লেখেননি, তবে কেন এত মায়া বাড়ালেন? কেন আমার মতো একটা সাধারণ মেয়েকে এমন এক আসক্তির মুখে ঠেলে দিলেন, যার চেষ্টা ছিল শুধু বিষাদ? আমি সেই উত্তর আমি তার কাছে চাইবো। আমি আজ একা নই শুভ্র ভাই, আমার সাথে আছে আপনার দেওয়া হাজার হাজার স্মৃতি। আপনার ওই হাসি মাখা মুখটা আমার চোখের সামনে ভাসছে। আমি চোখ বন্ধ করলে আপনার ওই গম্ভীর গলার আওয়াজ শুনতে পাচ্ছে রীতি। পাগলামি করিস না কিন্তু ভাইয়া, আজ আমার এই পাগলামি থামানোর মতো আপনি পাশে নেই। আজ আমি আপনার অবহেলার বিজয় ঘোষণা করছি। আপনি জিতে গেছেন শুভ্র ভাই। আপনি আমাকে একা করে দিতে চেয়েছিলেন, দেখুন আমি চিরকালের একা হয়ে যাচ্ছি। শুভ্র ভাই, আমার শেষ অনুরোধ, আপনি যখন আমার এই নিথর দেহটা দেখবেন, তখন একবারের জন্যও কি কাঁদবেন? নাকি আপনার ওই পাথরের মতো হৃদয় তখনও কোনো অনুশোচনা হবে না? আমি চাই না আপনি কাঁদুন। আমি চাই আপনি আপনার ওই জগৎ নিয়ে সুখে থাকুন। কিন্তু মনে রাখবেন, কোনো এক হৃদি নামের মেয়ে আপনাকে এতটা ভালোবেসেছিল যে আপনার অবর্তমানে সে এই জগৎটাকেই তুচ্ছ করে দিয়েছিল। আমি আপনাকে মুক্তি দিয়ে গেলাম শুভ্র ভাই। আপনার উপর আর কোনো দাবি রইল না। আপনি এখন মুক্ত। আপনার জীবন থেকে এই আপদটা চিরতরে বিদায় নিল। আমি চাইলেও আরো অনেক আগে মরে যেতে পারতাম। এই বিষাদময় পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার জন্য খুব কঠিন কিছু ছিল না। কিন্তু জানেন কেন মরিনি? কারণ আমার হৃদয়ের কোণে এক টুকরো ক্ষীণ আশা বেঁচে ছিল, হয়তো আপনি আসবেন। শেষ মুহূর্তে হলেও সব বাধা ভেঙে আমাকে নিজের করে ছিনিয়ে নিয়ে যাবেন। আমি প্রহর গুনেছি, প্রতিটা সেকেন্ড আপনার পায়ের শব্দ পাওয়ার জন্য ছটফট করেছি। কিন্তু আপনি আসলেন না। আমার সেই দীর্ঘ প্রতীক্ষা আর ফুরালো না। সবাই বলে অপেক্ষার ফল নাকি খুব মিষ্টি আর সুন্দর হয়, কিন্তু আমার বেলায় সেই ফলটা হলো নীল বিষে ভরা। আজ যদি আমি বেঁচে থেকে আপনার ফিরে আসার অপেক্ষা করি, তবে এই হৃদি নামের মানুষটা স্রেফ একটা জ্যান্ত লাশ হয়ে পৃথিবীতে পড়ে থাকবে। এক চিমটি শান্তিতে নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকু আমার থাকবে না। এই পাথর সমান কষ্ট সইবার শক্তি আমার এই কাচের মতো মনে নেই। তাই অসহ্য যন্ত্রণার হাত থেকে একটুখানি চিরস্থায়ী শান্তির আশায় আমি পাষাণের মতো এই মরণ পথটাই বেছে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাচ্ছি না। আমার সাথে কল্পনাতে আপনিও যান। বুঝতে পারলেন না তো? তাহলে শুনুন। কিছুক্ষণ পরে আমার নিথর শরীরে সাদা কাপড়ে মুড়িয়ে দেওয়া হবে। আমরা তো এই সাদা রংটাকে ভালোবেসে শুভ্র নামে ডাকি, তাই না? আমি না হয় ওই সাদা কাফনের কাপড়টাকেই কল্পনাতে আপনি ভেবে নেব। মৃত্যুর পর যখন আমি কবরের ওই অন্ধকার ঘরে একাকী শুয়ে থাকবো, তখন ভাববো যে আমি একা নই। আমার সাদা কাফনের ভাঁজে ভাঁজে আমার শুভ্র ভাই জড়িয়ে আছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ছোঁয়া হলো না, তাই কাফনের শুভ্রতাকেই আপনার আলিঙ্গন ভেবে আমি চিরনিদ্রায় ডুব দিলাম।
আমার শব্দেরা আজ ঝরে পড়েছে, কলমটা আর চলতে চাইছে না। চোখের জল ডায়েরির পাতায় পড়ে অক্ষরগুলোকে ঝাপসা করে দিচ্ছে। হয়তো এটাই শেষবার আপনার জন্য কিছু লেখা। ভালো থাকবেন আমার প্রিয় আসক্তি। আপনার ওই মায়াবী অবহেলা আমি সাথে করে নিয়ে যাচ্ছি কবরে। সেখানে হয়তো আপনি নেই, কিন্তু আপনার স্মৃতিগুলো আমার চিরসাথী হয়ে থাকবে। আপনার হৃদয় আপনার জন্য এক আকাশ ভালোবাসা রেখে চলে গেল। ইতি। আপনার সেই চিরকালের অবহেলিত এবং আসক্ত হৃদয়। অতীত। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল হৃদ। বিষের তীব্রতা শরীরে অনেকটা গভীরে চলে যাওয়ায় তার অবস্থা এখন সংকটাপন্ন। হৃদির ফর্সা শরীরটা এখন ফ্যাকাশে হয়ে নীলচে বর্ণ ধারণ করেছে। অক্সিজেন মাস্কের আড়ালে তার নিঃশ্বাসগুলো বড্ড ভারী আর যন্ত্রণাদায়ক। চিকিৎসকরা জানিয়েছেন বিষ রক্তে মিশতে শুরু করেছে, তাই এই লড়াইটা বড় অসম। করিডোরের এক কোণে রাবেয়া আহসান দেয়ালে মাথা ঠুকছেন আর বিলাপ করছেন। ইমন তার মায়ের আঁচল ধরে ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ইকবাল আহসান করিডোরের বেঞ্চে বসে আছেন, কিন্তু তার প্রাণ যেন ভেতরের ওই শয্যাশায়ী মেয়েটার কাছে। তার হাতে হৃদির সেই রক্তক্ষরণ করা চিঠি, যা পড়ার তার কলিজাটা মুচড় দিয়ে উঠেছে। সোহান চৌধুরীও পাথর হয়ে বসে আছেন। শুভ্রার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, আর ঈশান করিডোরের জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল শক্ত, চোখ দুটো শুভ্রের উপর দু চোখের শুভ্রের উপর প্রচন্ড ঘৃণা। সে বিড়বিড় করে বলছে, এত গো কেন বসে, এত রাগ কেন তার? একটা মরণাপন্ন মেয়ের জীবন নিয়ে খেলার ফল কি খুব মধুর হবে? টানা দুদিন পর রিদি যখন চোখের পাতা মেলল, তখন তার সেই মিলান দৃষ্টিতে বেঁচে থাকার কোনো তৃপ্তি ছিল না। সে যখন বুঝতে পারলো সে মারা যায়নি, তখন তার মনের ভেতরটা বিষধর কোনো সাপের মতো ফেনা তুলে উঠল। শরীর দুর্বল হলেও মনের জেদ যেন কয়েক গুণ বেড়ে গেছে। নার্স যখন তার হাতে নতুন করে স্যালাইনের সুচ ঢুকাতে গেল, হৃদি তার অবশ শরীর নিয়ে সজোরে হাত সরিয়ে দিল। গলার ভেতরটা বিষে পুড়ে যাওয়ায় সে ঠিক মতো শব্দ করতে পারছে না। তবুও বুক ফাটা এক ভাঙা আর কর্কশ কণ্ঠে আর্তনাদ করে বলল, আমাকে কেন মরতে দিলে না তোমরা? কেন আমাকে এই নরকে ফিরিয়ে আনলে? আমি একটু শান্তি চেয়েছিলাম, আমাকে প্লিজ শান্তিতে ঘুমাতে দাও। আমাকে বিষ দিয়ে মেরে ফেলো তোমরা। রিধি নিজের গায়ে সব তার আর সূচ দাঁত দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। তার এমন উন্মাদনা দেখে চিকিৎসকরাও ঘাবড়ে গেলেন। রাবেয়া আহসান মেয়ের বুকের উপর আশ্রে পড়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমার মা, এমন করিস না। তোর বাবা মা কি কিছুই না তোর কাছে? কেন এভাবে চলে যেতে চাস মা? রিদির পাগলামি যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সে নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। মেয়ের এই বিভৎস অবস্থা দেখে ইকবাল আহসান আর স্থির থাকতে পারলেন না। তিনি সোহান চৌধুরীর সামনে গিয়ে কাঙালের মতো দুহাত পেতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। তিনি অত্যন্ত করুণ আর আকুতি ভরা গলায় বলেন, ভাই সাহেব, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি রীতি যেন শুভ্রকে ভুলে যায়। আমি ওকে অন্য কারো হাতেও তুলেও দিতে চেয়েছি, যেন আপনার ছেলের মায়া থেকে ও মুক্তি পায়। কিন্তু আমার মেয়েটা ওই শুভ্রের উপরে এতটাই অন্ধ হয়ে গেছে যে এখন মৃত্যুটাই ওর কাছে পরম সুখ মনে হচ্ছে। ভাই সাহেব, বাবা হয়ে মেয়ের এই মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারছি না। আমার মেয়েটার জীবনে আপনার হাতে। ওকে একটু ভিক্ষা দিন, না হলে আমি আমার সন্তানকে চিরতরের মতো হারাবো। সোহান চৌধুরী ইকবাল আহসানের হাত ধরে টেনে তুললেন। তার নিজের বুকেও তখন অপরাধ বোধের পাহাড় চেপে আছে। তিনি ধরা গলায় গভীর অথচ আবেগপ্রবণ কণ্ঠে বললেন, ইকবাল, শান্ত হ। দোষটা আসলে আমারই। আমি ভেবেছিলাম ওদের মাঝে এই প্রেম স্রেফ ক্ষণিকের মোহ, দুদিনের পর সব ঠিক হয়ে যাবে। তাই আমি আমাদের দীর্ঘদিনের আত্মীয়তা নষ্ট হওয়ার ভয়ে ওদের এক করতে চাইনি। ভেবেছিলাম অন্য কোথাও বিয়ে দিলে রিদি মানিয়ে নেবে। কিন্তু এই মেয়েটা যে তার ভালোবাসার জন্য মৃত্যুকে আলিঙ্গন করবে, তা আমি গুণাক্ষরেও বুঝতে পারিনি। সোহান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ইকবাল আহসানকে বুকে জড়িয়ে নিয়ে ধীর গলায় বললেন, বোন জামাই থেকে তো বিআই সাহেব হওয়া যায়, কি বলো ইকবাল? ইকবাল আহসান যেন ঘোর অন্ধকারের মাঝে এক চিলতে আলোর সন্ধান পেলেন। তিনি খুশিতে ডুকরে কেঁদে উঠলেন, বললেন, অবশ্যই ভাই সাহেব। কেবিনের ভেতরে রিদি তখনও ছটফট করছে। গলার ভাঙা স্বর নিয়ে আর্তনাদ করে বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে, আমাকে মুক্তি দিন। আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই পৃথিবীটা আমাকে পুড়িয়ে মারছে। প্রতিটা সেকেন্ডে শুভ্র ভাইয়ের অবহেলা আমাকে তিলে তিলে শেষ করছে। তার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো। সোহান চৌধুরী ধীর পায়ে রিদির মাথার কাছে গিয়ে বসলেন। তিনি অত্যন্ত স্নেহের সাথে রিদির কপালে হাত রেখে খুব শান্ত আর মায়াবী কণ্ঠে বললেন, শান্ত হ মা, পাগলামি করিস না।
আর মরতে হবে না তোকে, তুই জিতে গেছিস মা। আমাদের এই কঠিন হৃদয়ের পরাজয় হয়েছে, তোর এই পাহাড় সমান ভালোবাসার কাছে আমরা আজ নত। চিন্তা করিস না, আমার ওই অবাধ্য ছেলেটাকে তোর আঁচলে শক্ত করে গেঁথে দেব ও দেশে ফিরলে। তুই শুধু নিজের যত্ন নে। মুহূর্তের মধ্যে হৃদি একদম শান্ত হয়ে গেল, তার চোখের মণি দুটো স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড আগে যে মেয়েটা ঘর ফাটিয়ে আর্তনাদ করছিল, সে এখন যেন এক নিশ্চল পাথর। তার চোখে খুশির এক চিকচিক ঝিলিক দেখা গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম নিচু আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মামা মামা, তুমি কি সত্যি বলছো? আমায় আর দূরে সরিয়ে দেবে না তো? হ্যাঁ সত্যি মা, একবারও আসুক, একদম তোর আঁচলে শক্ত গিঁট দিয়ে দেব। রীতি যেন হারানোর কোনো স্বর্গ ফিরে পেল। সে এক লহমায় খুব শান্ত আর অবোধ শিশুর মতো হয়ে গেল। ইকবাল এহসানের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে বললেন, আমাকে মাফ করে দিস মা, আমি বাবা হয়েও তোর মনের হাক আর বুঝতে পারিনি। আর পাগলামি করিস না, তোর বাবার যে বড় কষ্ট হয়। হৃদি এবার বাবার বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে শুরু করলো। তবে এই কান্না বিষাদের নয়, এই কান্না সব পাওয়ার আনন্দে মেশা এক অদ্ভুত স্বস্তির। রাবেয়া এহসান মেয়ের কপালে চুমু খেয়ে ওকে আগলে ধরলেন। আর ছোট ইমন ওর আপুর হাত শক্ত করে ধরে মনে মনে বলল যে তার আপুর আর কোথাও যাবে না। সেদিনই সেই ভয়াবহ ঘটনার পর দেখতে দেখতে 6 মাস কেটে গেছে। এই 6 মাসে হৃদির মাঝে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আগে সেই পাগলামি, জেদ বা কান্নাকাটি এখন আর নেই। সে একদম শান্ত, কিন্তু এই শান্ত থাকাটা যেন আরো বেশি ভীতি জাগাইয়া। দিদি এখন পাথরের মতো চুপচাপ থাকে, কলেজে যায়, ক্লাস করে, বাড়ি ফিরে সবই চলে যন্ত্রের মতো। শুভ্রা তাকে হাসানোর জন্য সারাদিন কত কসরত করে, কত দুষ্টুমি করে, কিন্তু হৃদির ঠোঁটে এক চিলতে হাসির রেখাও ফুটে ওঠে না। তার চোখ দুটো যেন সবসময় এক গভীর শূন্যতায় ডুবে থাকে। সোহান চৌধুরী এই 6 মাসে শুভ্রের উপর প্রচন্ড খেপেছেন। ছেলেটার কোনো হদিস নেই, ফোন বন্ধ, দেশে আসার নাম নেই। রাগে দুঃখে তিনি একদিন পরিবারের সবার সামনে, বিশেষ করে ঈশানকে উদ্দেশ্যে কড়া গলায় বললেন, শোনো ঈশান, শুভ্র যদি কখনো ফোন খোলে বা কারোর সাথে ওর কথা হয়, তবে তাকে স্পষ্ট বলে দিবে রিদির বিয়ে হয়ে গেছে। ও দেশে আসবে না, ছাড়াই ওর বাপ সহ আসবে। ঈশান ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আঙ্কেল, ওর বাবা তো আপনি। সোহান চৌধুরী একটু থতমত খেয়ে জোরে জোরে কেসে উঠলেন, পরক্ষণে গম্ভীর হয়ে বললেন, আরে ওটা তো কথার কথা। যাই হোক, আমার কথাটা যেন কানে থাকে। ও যখন দেশে আসবে তখন রিদি আমাদের বাসাতেই থাকবে, আর সবাই একসুরে বলবে যে ওর বিয়ে হয়ে গেছে। তখন দেখবো ওর ইগো আর জেদ কোথায় গিয়ে ঠেকে। সেদিন কলেজ থেকে রিদি আর শুভ্রা গল্প করতে করতে বাড়ি ফিরেছিল। হঠাৎ রাস্তার মোড়ে ঈশানের সাথে দেখা হয়। ঈশান বাইক থামিয়ে ওদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আরে, তোমাদের সাথেই হয়ে গেল। তা দুই মহারানী কি বাড়ি ফিরছো? শুভ্রা একগাল হেসে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, তবে আজ কিন্তু আপনাকে পেয়েছি যখন, তখন আমাদের না খাইয়ে আমরা ছাড়ছি না। ঈশানও হাসি মুখে সায় দিল, আচ্ছা বাবা চলো, কি খাবে বলো? ফুসকা। শুভ্রার চটজলদি উত্তর। হৃদি কোনো মানা করলো না। ফুচকাওয়ালা মামার দোকানের সামনে গিয়ে দুজনে 2 প্লেট ফুচকা নিয়ে যুদ্ধ শুরু করলো। মেয়েরা যে ফুচকার জন্য কেন এত পাগল হয় ঈশানের মাঝে মাঝে ভেবে পায় না। সে ওদের সামনের বেঞ্চে বসে নিজের ফোনটা বের করলো। ফোনটা ওপেন করতেই অনাকাঙ্ক্ষিত কিছু টিকটক নোটিফিকেশন এলো। ঈশান বিরক্তিত হয়ে সেগুলো স্কিপ করতে করতে ভুলবশত টিকটকে ঢুকে পড়লো। বের হয়ে আসার জন্য যখনই সে স্ক্রল করতে যাবে, ঠিক তখনই একটা ভিডিও দেখে তার চোখ কপালে উঠল। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ ক্লাবের স্টেজ। সেখানে গিটার বাজাতে বাজাতে দারাজ গলায় গান গাচ্ছে স্বয়ং শুভ্র। ঈশান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে একদম কাছে নিয়ে দেখলো, হ্যাঁ, এ তো শুভ্রই। সাদা টি শার্ট, চোখে দামি সানগ্লাস, কি দারুণ স্টাইলিশ লাগছে ওকে। মনে হচ্ছে কোনো প্রফেশনাল গায়ক তার প্রেমিকার জন্য স্টেজে গান গাইছে। ঈশান আরো চমকালো ভিউয়ের ভিডিওর ভিউ দেখে, মাত্র 5 মিনিটে 29.4 হাজার ভিউ, লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। সে আইডিতে ঢুকে দেখলো এটা কোনো এক কুয়েতি মেয়ের আইডি। ক্যাপশনে লেখা, বাংলাদেশের হিরো এখন কুয়েতে, ওর গান শুনে আমি পুরো ফিদা। আফসোস কেন বাংলাদেশি হলাম না, তাহলে একে বিয়ে করে নিতাম। আমার মতো আর কে কে ক্রাশ খাইছো? কমেন্ট বক্সে তো যুদ্ধ লেগে গেছে। বাংলাদেশি মেয়েরাও কমেন্ট করেছে, এই হিরোর বাড়ি কোথায়, আমি তো প্রেমে পড়ে গেলাম। কেউ লিখেছে, বাসা কোথায় বলেন, আমি দেখা করতে যাব। ফোনে তখন হালকা সাউন্ডে শুভ্র সেই গানটা বাজছে।
কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। ঈশানকে ফোনের দিকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা ফুচকা মুখে নিয়ে ভুরু কুচকে শুধালো, কি দেখছেন ভাইয়া ওভাবে? চোখ তো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে। কি এমন অবিশ্বাস্য জিনিস দেখছেন? ঈশান চমকে উঠলো, হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, না মানে কিছু না, এমনি একটা জিনিস দেখছিলাম, কই দেখি আমিও দেখবো। বলেই শুভ্রা ফোনটা নিতে হাত বাড়ালো। ঈশান চট করে ফোনটা মাথার উপর তুলে ধরে গম্ভীর হওয়ার ভান করে বলল, না, ফোন দেওয়া যাবে না তোমাকে। শুভ্রা ঠোঁট উল্টে অভিমানী স্বরে বলল, কেন? কি এমন গুপ্তধন আছে ফোনে? আমি দেখবই, দেন বলছি। বলেই শুভ্রা লাফালাফি শুরু করল ফোনটা ছিনিয়ে নেওয়ার জন্য। ঈশান বিরক্ত হয়ে বলল, শুভ্রা, বলছি তো দেওয়া যাবে না, পাগলামি করো না, যাও ফুচকা খাও গিয়ে। আপনি প্রেম করেন তাই না ভাইয়া? শুভ্রা গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো। ঈশান থমকে গেল। এই মেয়ে বলে কি? কি হলো, দেন বলছি, আমি আপনার গার্লফ্রেন্ডকে দেখবো। ঈশান এবার একটু ধমকের সুরে বলল, যত সব আবোল তাবোল কথা, কানে নিচে দেবো কিন্তু। আমি প্রেম করি তুমি জানলে কোত্থেকে? শুভ্রা মুখ গোমরা করে বলল, তাহলে ফোন দিচ্ছেন না কেন? আমি কি ফোন খেয়ে ফেলবো? আমার ফোন দিয়ে তোমার কাজ কি? দরকার আছে? কি দরকার? আমি দেখবো। ঈশান এবার ঠোঁট কামড়ে একটু মজা করে বলল, ভারী পাজি মেয়ে তো তুমি। একটা ছেলের ফোন চাইছো, লজ্জা করছে না? একটা ছেলের ফোনে পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পার্সোনাল কিছু কথাটি শোনা মাত্রই শুভ্রার বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠল। সে ধীর গলায় বলল, কিসের পার্সোনাল? আপনি কি সত্যি প্রেম করছেন? ঈশান মুচকি হাসল। করতেও তো পারি, খুন করে ফেলবো একদম। বলেই শুভ্রা জিভে কামড় দিল। ছি, কি বলে ফেললো সে? ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু বললে তুমি? কিছু না, থাকেন আপনার পার্সোনাল মানুষ। শুভ্রা একদম গাল ফুলিয়ে হৃদির হাত ধরে টানতে টানতে হাঁটা দিল। হৃদি এতক্ষণ চুপচাপ থেকে ওদের খুনসুটি দেখছিল, যেন এতক্ষণ কোনো সিনেমা চলছিল। সেও কোনো কথা না বলে শুভ্রার সাথে চলে গেল। ঈশান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মুচকি হেসে বিড়বিড় করলো, অভিমানী মেয়ে একটা। বিল মিটিয়ে ঈশান একটু নিরিবিলি জায়গায় গিয়ে বুক ধকধকানি নিয়ে শুভ্রর নাম্বারে কল দিল। এতদিন ফোনটা বন্ধ ছিল, আজ যদি ভাগ্য সহায় হয়। সত্যি সত্যি ফোনটায় রিং হতে শুরু করলো। ঈশানের কলিজা যেন মুখে চলে এলো। অবশেষে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। সেদিন সোহান চৌধুরীর করা নির্দেশ অনুযায়ী ঈশান শুভ্রকে জানিয়ে দিয়েছিল যে রিদির বিয়ে হয়ে গেছে। খবরটা দিয়ে ঈশান ভয়ে আর উত্তেজনায় দ্রুত কলটা কেটে দিয়েছিল। ওই একটা মিথ্যা সংবাদ শুভ্রর সাজানো পৃথিবীটা উলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। খবরটা শোনার পর শুভ্র আর এক মুহূর্ত প্রবাসে স্থির থাকতে পারেনি। সব মায়া ত্যাগ করে পাগল প্রায় হয়ে সে প্রথম ফ্লাইটে দেশে ফিরে এসেছিল। শুভ্রর দেশে ফেরার খবর পাওয়া মাত্রই সোহান চৌধুরী নিজের নাটকীয় পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলেন। তিনি হৃদিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তবে হৃদির মনে যাতে কোনো সন্দেহ না জাগে, তাই তিনি হৃদির সামনে গিয়ে একদম কঠিন আর রাশভরি গলায় একটা শর্ত জুড়ে দিয়েছিলেন, হৃদি, তুই এই রুমেই থাকবি। খবরদার যদি এই রুমের বাইরে এক পাও দিস, তবে ভাববো তুই তোর মামাকে একদম ভালোবাসিস না, অর্থাৎ তুই তোর হবু শ্বশুরকে সম্মান করিস না। হৃদি সোহান চৌধুরী এমন কড়া আদেশ অমান্য করতে পারেনি। সে শুভ্রার পাশের রুমে একরকম বন্দি হয়ে গুমড়ে মরছিল। এদিকে শুভ্র যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কেউ নিয়ে গেছে, এই চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছিল। ভালোবাসা হারানোর এই প্রচন্ড মানসিক চাপে সে বাড়ির ভিতরে দিদিকে না খুঁজে পাগলের মতো পুরো শহর চষে বেড়াচ্ছিল। আসলে শুভ্রের কোনো দোষ ছিল না। যখন মানুষের সবচেয়ে প্রিয় অস্তিত্বটা হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন স্বাভাবিক বিচার বুদ্ধি লোপ পায়। শুভ্রর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। নিজের একদম হাতের নাগালে রিদি থাকা সত্ত্বেও সে তাকে পুরো শহর খুঁজে হাহাকার করছিল। সে জানলেও না তার কাঙ্ক্ষিত নারীটি তখন তার ঘরের পাশের রুমে তার বিরহে নিঃশব্দে কাঁদছে। অতীত শেষ, বর্তমান। পুরো অতীতটা শুনে শুভ্রের শরীর একদম নিস্তেজ হয়ে এলো। মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা হঠাৎ সরে গেছে। সে ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠছে। হৃদি একা একা এতটা পথ কষ্ট সহ্য করেছে, অথচ সে কিছুই জানলো না। নিজের জেদ আর ইগোর বশবর্তী হয়ে সে তার মনমোহিনীকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অথচ সেই মেয়েটা একটা বারও তার কাছে কোনো অভিযোগ করেনি। পাহাড় সমান অভিমান বুকে চেপে নিভৃতে কেঁদেছে। শুভ্রর দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। নিজেকে এখন পৃথিবীর সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে তার। সে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। দুই হাতে মাথা চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ে বুক চিরে আসা এক আর্তনাদ করে বলল, আ।
শুভ্রর হঠাৎ এমন অবস্থা দেখে সাহেরা চৌধুরী হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। পাশ থেকে ঈশান, সোহান চৌধুরী আর ইকবাল এহসানও প্রচন্ড অস্থির হয়ে শুভ্রকে ধরলেন। সাহেরা চৌধুরী ছেলের কপালে হাত দিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, বাবা তোর কি হয়েছে, এমন করছিস কেন তুই? শুভ্র তখন একদম হিতাহিত জ্ঞান শূন্য। তার এখন হৃদির কাছে পৌঁছাতে হবে। নিজের কলিজার টুকরোটাকে একবার বুকে জড়িয়ে না ধরলে সে দম বন্ধ হয়ে মরে যাবে। সে ধরা গলায় সবার উদ্দেশ্যে হাত জোর করে আকুতি জানিয়ে বলল, আমাকে প্লিজ একটু হৃদির কাছে যেতে দাও। এই মুহূর্তে আমি ওর কাছে না গেলে দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ আমাকে যেতে দাও ওর কাছে। সোহান চৌধুরী পরিস্থিতি বুঝে সবাইকে সরে গিয়ে পদ করে দিতে বললেন। শুভ্র আর এক পলকও সেখানে দাঁড়ালো না। যেন মরুভূমিতে তৃষ্ণার্ত কোনো পথিক জলের সন্ধানে ছুটছে। সে সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে দৌড়ে দিল। তার প্রতিটি কদম যেন এক একটা হাহাকার। সে প্রাণের স্পন্দন, হৃদির কাছে ছুটে যাচ্ছে নিজের হারানো জীবনটাকে ফিরে পাওয়ার আশায়। পুরো রুমে যেন আনন্দের হাট বসেছে। কোমরের শাড়ির আঁচল শক্ত গুজে নিয়ে ছোট্ট একটা সাউন্ড বক্সে গান ছেড়ে দিয়ে আপন মনে নাচছে হৃদি। তার দু চোখে খুশির ঝিলিক। দীর্ঘ প্রতীক্ষার পর সে তার হৃদয়ের যত্নে রাখা সেই মানুষটিকে চিরতরে পেতে যাচ্ছে। এই পরম প্রাপ্তির খুশিতে মানুষ তো পাগল হবে। বক্সে তখন উচ্চস্বরে বাজছে, ইস খোপা কইরা চুল, নাকে পইরা দুল, সাজবো আমি বউ গো, সাজবো আমি বউ। শুভ্র রুমের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করে ভিতরে তাকিয়ে হৃদির এমন চঞ্চলতা দেখে তার চোখ কপালে উঠল। পরক্ষণে এক চিলতে হাসি ফুটে উঠল শুভ্রর ঠোঁটে। সে পা টিপে টিপে অত্যন্ত সর্তপনে রুমে প্রবেশ করলো। হৃদি তখনও নাচের তালে মগ্ন। শুভ্র নিঃশব্দে গিয়ে একদম তার পেছনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। বেচারা হৃদি টেরও পেল না যে তার ঠিক পেছনেই কেউ আছে। নাচতে নাচতে সে পেছনের দিকে আসতেই শুভ্রর চড়া বুকে সজোরে ধাক্কা খেল। চমকে গিয়ে দুটো ঘুরে তাকাতেই শুভ্রকে সামনে থেকে হৃদি থমকে গেল। মুহূর্তেই লজ্জায় তার ফর্সা মুখটা টকটকে জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে আড়ষ্ট হয়ে শুভ্রর দিকে তাকিয়ে অস্ফুটে বলল, আপনি আপনি কখন এলেন? শুভ্র কোনো উত্তর দিল না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল দিদির মায়াবী মুখটার দিকে। তার চোখের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। শুভ্রর এমন নেশা ভরা চোখে তাকিয়ে থাকা দেখে দিদির আরো বেশি লজ্জায় কুকড়ে যেতে লাগলো। সে দৃষ্টি সরিয়ে নিয়ে মাথা নিচু করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আমাকে কোনোদিন দেখেননি। শুভ্র তবুও নির্বাক। তার ঠোঁটে কোনো কথা নেই। হৃদি এবার একটু বিরক্ত হলো। মানুষটা এমন পাথরের মতো হয়ে আছে কেন? সে মুখ ঝামটা দিয়ে বলল, বোবা হয়ে গেলেন নাকি? কথা বলছেন না কেন? তবুও চারপাশ নিস্তব্ধ। শুভ্রর দিক থেকে কোনো শব্দ নেই। আছে শুধু হাহাকার মেশানো এক গভীর দৃষ্টি। হৃদি এবার ভুরু কুচকে বিড়বিড় করে বলল, পাগল একটা। বলেই হৃদি যখন পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, ঠিক তখনই শুভ্র বিদ্যুতের গতিতে ওর হাতটা ধরে একটানে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তাকে পাজাকোলা করে জড়িয়ে ধরলো। সে হৃদির ঘাড়ের ভাঁজে মুখ গুজে দিয়ে গভীর এক নিঃশ্বাস নিল। শুভ্রের এই বলিষ্ঠ আলিঙ্গনে হৃদি স্তব্ধ হয়ে গেল। সে অনুভব করলো শুভ্রের তপ্ত নিঃশ্বাস তার কাঁধে আছড়ে পড়ছে। যেন এই একটা আলিঙ্গনই শুভ্র তার জীবনের সব অপরাধবোধ আর হৃদি সহ্য করা সব যন্ত্রণার প্রায়শ্চিত্ত করতে চায়। হৃদি শুভ্রের বুকের ধুকপুকানি শুনতে পেল, যা আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি দ্রুত আর অস্থির। যেন তার হৃদস্পন্দনগুলো আর্তনাদ করে বলছে যে হৃদি ছাড়া শুভ্র কতটা অপূর্ণ। কিছুক্ষণ এভাবে গভীর নীরবতায় কাটলো। রুমের ভেতর তখন কেবল দুজনের তপ্ত নিঃশ্বাসের শব্দ। হৃদির শুভ্র হৃদির ঘাড়ের ভাঁজ থেকে মুখ না সরিয়ে খুব আবেশ মাখা কণ্ঠে ফিসফিস করে বলল, তুই এমন কেন হৃদি? তোরে কেন, এত কেন ভালো লাগে আমার? কেন মনে হয় তুই ছাড়া আমার গোটা পৃথিবীটা নিশ্চিন্দ অন্ধকার? তুই পাশে না থাকলে মনে হয় আমি শ্বাসকষ্টে মরে যাচ্ছি। কেন তুই আমার এমন এক নেশা হয়ে গেলি যে নেশা ছাড়তে হলে আমার প্রাণটা দিয়ে দিতে হবে? হৃদি কোনো উত্তর দিল না। সে নিথির হয়ে শুভ্রর বুকের উপর মিশে রইল। শুভ্র এবার হৃদির আলিঙ্গন সামান্য শিথিল করে ওর মায়াবী মুখটা নিজের দুই হাতের তালুতে আগলে ধরল। সে হৃদির চোখের দিকে গভীর আর অপরাধী দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় বলল, আই এম সরি হৃদি, আই রিয়েলি সরি। আমাকে তুই মাফ করে দে। আমি আজ তোর কাছে কোনো অধিকার নিয়ে ভালোবাসা চাইতে আসিনি। আমি শুধু একটা সুযোগ ভিক্ষা চাইছি। একটা সুযোগ পেলে এক সমুদ্র ভালোবাসা দিয়ে আমি আমার করা সব ভুলের প্রায়শ্চিত্ত করব।
রীতি একদম অবাক হয়ে শুভ্রর দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুভ্র এবার হৃদির দুই হাত নিজের শক্ত মুঠোর ভেতর নিল। সে পরম মমতায় হৃদির দুই হাতের তালুতে ঠোঁট ছোঁয়ালো। শুভ্রর এই স্পর্শে হৃদি শিউরে উঠল। শুভ্র এবার অত্যন্ত আকুতি ভরা কণ্ঠে বলল, একটা সুযোগ দিবি আমায়? হৃদি আচমকা শুভ্রর হাত থেকে নিজের হাত দুটো ঝটকা দিয়ে সরিয়ে নিল। শুভ্রর কপালের সাথে কুঁচকে গেল। শুভ্রর কপাল সাথে সাথে কুঁচকে গেল। ভয়ার্ত চোখে সে কিছু একটা বলতে চাইলো, কিন্তু তার আগে হৃদির দুই হাতে শুভ্রর গলা জড়িয়ে ধরলো। সে দুষ্টুমি মাখা চোখে তাকিয়ে বলল, যদি না দিই তাহলে? শুভ্র এবার পান খুলে ঠোঁট কামড়ে হাসলো। তার দুশ্চিন্তার মেঘ নিমিষেই কেটে গেল। সে বাম হাত দিয়ে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে ফেললো। হৃদির কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিতে দিতে শুভ্র পরম আবেশে বলল, যদি সুযোগ না দিস, তবে তোকে আমি চুরি করে নিয়ে যাব হৃদি। এমন এক জায়গায় তোকে বন্দি করে রাখ, যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। তোর ওই এক সমুদ্র অভিমান আমি আমার এক আকাশ ভালোবাসা দিয়ে কেড়ে নেব। তুই সুযোগ না দিলেও আমি সুযোগ তৈরি করে নিতে জানি। কারণ আমি তোকে ভালোবাসার পাশাপাশি জয় করতেও জানি। এই শুভ্র একবার যাকে নিজের করে নিয়েছে, তাকে ছাড়ার ক্ষমতা স্বয়ং আজরাইলেরও নেই। রিধি মনে মনে হাসলো, কিন্তু বাইরে একটা কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলে শুভ্রকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে তার তর্জনী উঁচিয়ে শাসনের সুরে বলল, এখন আসছে ভালোবাসা দেখাতে, খবরদার আপনি একদম আমার কাছে আসবেন না। যদি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান, তবে এটাই আপনার জন্য উপযুক্ত শাস্তি। শুভ্রর ঠোঁটে তখন এক বাঁকা হাসি। সে শিকারী বাঘের মতো ধীর পায়ে হৃদির দিকে এগোতে লাগলো। তার চোখের দৃষ্টিতে হৃদি যেন ভস্ম হয়ে যাচ্ছে। শুভ্র খুব নিচু আর গম্ভীর স্বরে বলল, আমি যদি কাছে না আসি, তবে আপনি থাকতে পারবেন তো মিসেস শুভ্র চৌধুরী? হৃদয় পিছু হটতে হটতে ঘরের দেয়ালের সাথে লেগে গেল। তার বুক ধরপড় ধরপড় করছে, কিন্তু মুখে দম্ভ ধরে রেখে বলল, আলবাত পারবো। পারবো না কেন? শুভ্র তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একদম হৃদির গায়ের উপর ঝুঁকে এলো। সে হৃদির দুই হাত দেয়ালের ওপর হাত দিয়ে রেখে আটকে একরকম বন্দি করে ফেলল। তাদের মাঝে এখন সুতোর ব্যবধানও নেই। শুভ্র হৃদির চোখের গভীরে নিজের দৃষ্টি গেঁথে দিয়ে ফিসফিস করে বলল, আর ইউ শিওর? হৃদির গলার স্বর আটকে গেল। শুভ্র তার মুখটা হৃদির কানের খুব কাছে নিয়ে এলো। তার গরম নিঃশ্বাস হৃদির গাড়ে আশ্রে পড়ায় হৃদি শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। শুভ্র খুব ধীর আর নিশাতুর গলায় বলতে লাগলো, তুই কি আসলেই পারবি হৃদি? আমার এই গায়ের ঘ্রাণ ছাড়া তোর ঘুম আসবে তো? মধুরতা যখন খুব একা লাগবে, তখন কি আমাকে খুঁজবি না? তুই দূরে থাকতে চাইলেই আমি কি থাকতে দেব? এই যে তোর হৃৎপিণ্ডটা এখন ড্রামের মতো বাজছে, এটা কি মিথ্যা বলছে? তুই চাইলেও আমার মায়া থেকে বের হতে পারবি না হৃদি, কারণ আমি তোর রক্তে মিশে গেছি। শুভ্র হৃদির কপাল দিয়ে নিজের কপালে ঠেকিয়ে এক মুহূর্ত স্থির হয়ে রইল। পুরো ঘরে তখন কেবল দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ আর এক অদ্ভুত প্রেমময় নিস্তব্ধতা। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে শুভ্রর শার্টের কলারটা খামচে ধরলো, যেন এখনই না ধরলে সে পড়ে যাবে। শুভ্র মৃদু হেসে হৃদির নাকে নিজের নাক ঘষে দিয়ে বলল, শান্তি দিতে চাইলে দে, শাস্তি দিতে চাইলে দে, কিন্তু দূরে যাওয়ার কথা ভুলেও মুখে আনিস না। তাহলে আমি নিজেকে শেষ করে দেব। হৃদি চোখ মুখ শক্ত করে বলল, আপনি আসলে একটা খারাপ পুরুষ। পৃথিবীতে এত পুরুষ থাকতে কেন যে আপনার উপরই আটকে গিয়ে বাকিটুকু শেষ করতে পারলো না। তার আগে হৃদির পাতলা ঠোঁটজোড়া শুভ্র নিজের ওষ্ঠে দখল করে নিল। মুহূর্তের মধ্যে যেন পৃথিবীর সমস্ত কোলাহল এক নিমিষেই থেমে গেল। হৃদির শরীরটা হঠাৎ শিথিল হয়ে এলো। প্রথমে সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে চাইলো। তার দুহাত শুভ্রর বুকের উপর আশ্রে পড়ল, কিন্তু শুভ্র আজ আদম্য। সে আরো শক্ত করে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সুঠাম বুকের সাথে পিষে ফেললো। বেশ কিছুক্ষণ এভাবে কাটলো। হৃদি ধীরে ধীরে অনুভব করলো শুভ্র অত্যন্ত মমতা আর তৃষ্ণা নিয়ে তার ঠোঁট দুটো আদরে ভরিয়ে দিচ্ছে। কি যে হয়ে গেল হৃদি, সে নিজেও জানলো না। তার সমস্ত রাগ আর অভিমান যেন মোমের মতো গলে জল হয়ে গেল। সে এক অজানা ঘোরের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে হৃদি আর নিজেকে আটকাতে পারলো না। সেও শুভ্রর সাথে রেসপন্স করতে শুরু করলো। শুভ্রের দুই হাত এখন হৃদির পিঠে আর চুলের ভাঁজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। দুজনেই যেন অতল কোনো প্রেম সাগরে ভাসছে।
কেউ কাউকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না, যেন এই কয়েক মিনিটের প্রাপ্তি তাদের গত কয়েক মাসের সমস্ত বিরহ আর হাহাকারকে এক নিমিষে মুছে দিচ্ছে। পুরো ঘরে তখন কেবল দুজনের ঘন আর অস্থির নিঃশ্বাসের শব্দ। আজ তারা একে অপরের মাঝে হারিয়ে গিয়ে যেন খুঁজে পেল তাদের কাঙ্ক্ষিত সেই স্বর্গ। তারা জানলো না কখন তাদের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জলগুলো একে অপরের ঠোঁটের স্পর্শে এক হয়ে মিশে গেছে। পাক্কা 10 মিনিট লড়াই করে শুভ্র হৃদির ঠোঁট ছাড়লো। দুজনেই মারাত্মক গতিতে হাঁপাতে লাগলো। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়ছে। শুভ্র হাঁপাতে হাঁপাতে হৃদির চোখের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসলো। সে ভাগা গলায় বলল, কি মিসেস, বলেছিলাম না আমি ছুলে নিজেকে ধরে রাখতে পারবেন না। মিলে গেল তো? হৃদি চোখ পাকিয়ে হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট স্বরে বলল, অসভ্য। শুভ্র আবার হৃদির ঘাড়ের খাজে নিজের মুখ ডুবিয়ে দিল। এই প্রথম শুভ্র হৃদির এতটা কাছে এসেছে। হৃদির শরীরটা যেন মুহূর্তের মধ্যে অবশ হয়ে এলো। একজন প্রেমিক যখন তার কাঙ্ক্ষিত পুরুষের এত নিবিড় সান্নিধ্য পায়, তখন তার শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। হৃদির বেলাও তাই হচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো এক মায়াবী কুয়াশার মাঝে তলিয়ে যাচ্ছে। শুভ্রর গায়ে সেই চেনা পুরুষালী ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। হৃদি অনুভব করলো তার পা দুটো কাঁপছে। তার বুকের ভেতরটা যেন এক নাম না জানা ঝড়ে ওলট পালট হয়ে যাচ্ছে। শুভ্র হৃদির ঘাড়ের নরম চামড়ায় আলতো করে একটা চুমু তার ঠোঁটের উষ্ণতায় হৃদি চোখ বন্ধ করে শুভ্র সাতটা খামচে ধরল। শুভ্র নেশালো কণ্ঠে শুধালো, তুই পাগল করে ছাড়বি। তোর কাছে আসা মানে আমার জন্য মহাবিপদ। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হয় রে। বলেই শুভ্র হৃদির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। সে বুক ভরে বড় বড় শ্বাস টেনে নিজের ভেতরের উত্তাল উন্মাদনাকে সামলে নেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ পর নিজেকে কিছুটা শান্ত করে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর কি সবুজ শাড়ি আছে? দিদি ভুরু কুঁচকে অবাক হয়ে বলল, সবুজ শাড়ি কেন? শুভ্র একটু গম্ভীর হয়ে বলল, জাস্ট টেল মি, আছে কিনা সেটা বল। না, নেই। সবুজ রং আমার একদম পছন্দ না। শুভ্র এবার ধীর পায়ে আবার হৃদির একদম কাছে চলে আসলো। ওর চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, বাট ডু ইউ নো হোয়াট, তোকে সবুজ রঙে সব থেকে বেশি বিউটিফুল লাগে। তোর গায়ের রঙে এই রংটা যেন একদম মিশে যায়। হৃদি এবার যারপরনায় অবাক হয়ে বলল, কিভাবে? আমি তো আগে কখনো এই রঙের কাপড় পরি নাই। তাহলে আপনি কিভাবে জানলেন? শুভ্র রহস্যময় এক হাসি দিল। তার সেই হাসিতে যেন হাজার বছরের গোপন কোনো ভালো লাগা লুকিয়ে আছে। সে মৃদু হেসে বলল, আই হ্যাভ সিন ইট, দেখেছি বলেই তো বলেছি। তবে কবে দেখেছি আর কোথায় দেখেছি সেটা সিক্রেট। ওটা তোকে পরে বলবো। আই এম কামিং, জাস্ট ওয়েট আ মিনিট ফর মি। শুভ্র রহস্যময় হাসিটা দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সাথে ঈশানও যেন হাওয়া। নিধি কিছুক্ষণ ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে, সবুজ রং। সে তো কোনোদিন এই রঙের সীমানায় যায়নি। তবে শুভ্র কবে দেখলো? লোকটা কি দিন দুপুরেও স্বপ্ন দেখে? ক্লান্তি আর শরীরের এক অদ্ভুত দুর্বলতায় হৃদি আর ভাবনার জাল না বুনে ফ্রেশ হয়ে শাড়ি বদলে এক আরামদায়ক হলুদ কামিজ পরে যখন ওয়াশরুম থেকে বের হলো, দেখলো শুভ্র বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। এদিকে দেখে সে ধরফর করে উঠে বসলো। সে প্রশ্ন করলো, আচ্ছা রিভা, সত্যি করে বলতো, ভালোবাসার অনুভূতি ঠিক কেমন হয় রে? রিধি চুল মুছতে মুছতে অবাক হয়ে তাকালো। হঠাৎ এই প্রশ্ন, তা জেনে তুই কি করবি? শুভ্রা বিছানায় বসে একটা বালিশ হাঁটুর ভাঁজে রেখে তার উপর ভর দিয়ে উদাস গলায় বলল, না মানে আমার মনের ভেতর ইদানিং কিছু অদ্ভুত হচ্ছে। জাস্ট আমার অনুভূতির সাথে একটু মিলিয়ে দেখতে চাইছি। হৃদি তোয়ালে ফেলে দ্রুত শুভ্রার পাশে গিয়ে বসলো। কৌতূহলী চোখে তাকিয়ে বলল, সিরিয়াসলি, তুই আবার কারো প্রেমে পড়লি নাকি? শুভ্রা হৃদির মাথায় একটা হালকা চাপড় দিয়ে মুখটা ঝামটা দিল। আরে গাধা, প্রেমে পড়েছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্যই তো তোর কাছে জানতে চাইছি। বল না, ভাইয়াকে দেখলে তোর ঠিক কেমন লাগে? দিদি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে শুভ্র সেই নেশালো চাহনি আর ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাসের ছোঁয়াটা ভেসে উঠল। সে একটা লম্বা শ্বাস নিয়ে খুব আবেশ মাখা স্বরে বলতে লাগলো, শুভ্র ভাই, যখন আমার সামনে আসে না তখন মনে হয় বুকের ভেতরটা কোনো এক অজানা ঝড়ে উলটপালট হয়ে যাচ্ছে। হার্টবিটটা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না, রীতিমতো ড্রামের মতো বাজতে শুরু করে। মনে হয় আশেপাশে যারা আছে তারাও বোধহয় সেই ধকধকানি শুনতে পাচ্ছে। রীতি জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে তার ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল,
ওকে দেখলে এক অদ্ভুত ভয় কাজ করে, আবার সেই ভয়ের আড়ালে এক গভীর প্রশান্তি লুকিয়ে থাকে। মনে হয় পৃথিবীর সব কোলাহল এক নিমিষে থেমে গেছে, আর পুরো দুনিয়াতে শুধু আমরা দুজন আছি। ওর গায়ে সেই চেনা তীব্র পুরুষালী ঘ্রাণটা যখন নাকে আসে, তখন নেশার মতো লাগে। মনে হয় সব অভিযোগ, সব অভিমান ওই এক নিঃশ্বাসের কর্পূরের মতো উড়ে গেছে। শুভ্রা সবকিছু মনোযোগ দিয়ে শুনল। দিদির প্রতিটা কথা যেন তার হৃৎপিণ্ডে গিয়ে তীরের মতো বিঁধছিল। সে কিছুক্ষণ চুপ করে থেকে হৃদির চোখের দিকে তাকিয়ে একটু গম্ভীর আর দ্বিধা মিশানো গলায় বলল, আচ্ছা হৃদি, যখন ভাইয়াকে অন্য কোনো মেয়ের পাশে দেখিস তখন ঠিক তোর কেমন লাগে? হৃদি কিছুক্ষণ থমকে রইল, জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলতে লাগলো, তখন মনে হয় আমার ভেতরটা কেউ জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে। যখন দেখি অন্য কোনো মেয়ে ওর খুব কাছে দাঁড়িয়ে হাসছে কিংবা ওর সাথে কথা বলছে, তখন বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা শুরু হয়। এক মুহূর্তের জন্য মনে হয় পৃথিবীটা ওখানেই থমকে গেছে। খুব ইচ্ছে করে ছুটে গিয়ে মেয়েটার হাত থেকে ওকে ছিনিয়ে নিয়ে আসি, আর চিৎকার করে বলি, ও শুধু আমার, ওর উপর আর কারো কোনো অধিকার নেই। রিধি নিজের অজান্তেই ওড়নার আঁচলটা হাত দিয়ে মুচড়াতে লাগল। তার কণ্ঠস্বর কিছুটা ভারী হয়ে এলো, ভীষণ হিংসে হয় রে। এক ধরনের জেদ, মাথায় রাগ, মাথার রগ পর্যন্ত পৌঁছে যায়। মনে হয় ওই মানুষটা কেন বুঝতে পারছে না যে ওর পাশে অন্য কাউকে দেখা আমার জন্য কতটা কষ্টের। তখন নিজেকে খুব একা আর অসহায় মনে হয়। মনে হয় আমার সাজানো বাগানটা কেউ লুট করে নিয়ে যাচ্ছে। আসলে ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভালোবাসা মানে এক আকাশ সমান অধিকার বোধ। আর সেই অধিকারে যখন কেউ ভাগ বসাতে আসে, তখন মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় ওর প্রতিটা হাসি, প্রতিটা চাহনি কেবল আমারই পাপ। শুভ্রা একদৃষ্টিতে হৃদির দিকে তাকিয়েছিল। হৃদির কথাগুলোর মাঝে সে যেন নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। ঈশানকে দেখলে হৃদির বলা সব অনুভূতি যেন শুভ্রার সাথে হুবহু মিলে যায়। ঈশান সামলে আসলে ওর ভিতর এক অজানা ভয় কাজ করে, আবার ঠিক তার পরক্ষণে এক অদ্ভুত ভালো লাগা এসে মনটাকে শান্ত করে দেয়। হৃদির বলা সেই বুকের ভেতর ধকধকানি, সেই শরীরের ভেতর বিদ্যুতের শিহরণ, সবই তো শুভ্রা অনুভব করে ঈশানের জন্য। যখন কোনো মেয়েকে ঈশানের পাশে দেখে, তখন ওরও বুকের ভেতরটা ব্যথায় টনটন করে ওঠে, প্রচন্ড রাগ লাগে। ওরও বলতে ইচ্ছে করে, ঈশান শুধু আমার, ও অন্য কারো হতে পারে না। ভাবতেই শুভ্রার কলি কলিজাটা যেন মোচড় দিয়ে উঠলো। বিছানার চাদরটা সে খামছে ধরলো, মনে মনে নিজেকেই প্রশ্ন করলো, তবে কি আমি সত্যিই ঈশানকে ভালোবেসে ফেললাম? পরক্ষণে এক রুদ্ধ বাস্তবতা এসে ওর সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ঈশান হিন্দু আর সে মুসলিম, দুজনের ধর্ম আলাদা, সমাজ আলাদা। এই অনুভূতির কথা যদি একবার সোহান চৌধুরীর কানে যায়, তবে তিনি তাকে মেরেই ফেলবেন। চৌধুরী বংশের মান সম্মান আর আভিজাত্যের কাছে তার এই প্রেম যে এক চরম অপরাধ। কিন্তু অন্যদিকে শুভ্রার মনটা বড় সে হাজার চেষ্টা করেও নিজেকে বোঝাতে পারছে না, এই পৃথিবীতে ঈশানকে ছাড়া আর কোনো পুরুষের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ আসে না, কোনো ভালো লাগা কাজ করে না। ঈশানের সেই শান্ত চাহনি আর গভীর ব্যক্তিত্বের কাছে সে যেন বারবার হার মেনে যায়। শুভ্রা এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে জানে না তার এই অনুভূতি কোথায় গিয়ে ঠেকবে, বা এর শেষ কোথায়। ভালো লাগা আর এই কঠিন বাস্তবতার মাঝে পড়ে তার দম বন্ধ হয়ে আসছে। পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা ভেবেই ওর ভেতরটা থরথর করে কাঁপতে লাগলো। ও কি পারবে নিজের ধর্ম আর পরিবারের বিপক্ষে গিয়ে এই ভালো লাগাটাকে টিকিয়ে রাখতে? নাকি এই অঙ্কুরেই ঝরে যাবে ওর প্রথম প্রেম? শুভ্রার চোখ দুটো অজান্তেই ভিজে এলো। রাত 10টার দিকে শুভ্র আর ঈশান বাড়ি ফিরল। রাস্তায় হুট করে নামা বৃষ্টিতে দুজনে একদম ভিজে একাকার হয়ে গেছে। বাড়ির সবাই ড্রয়িং রুমেই ওদের জন্য অপেক্ষা করছিল রাতের খাবারের জন্য। ওদের দুজনকে ওই অবস্থায় দেখে রাবেয়া এহসান কপালে হাত দিয়ে বললেন, দুজনেই তো ভিজে গেছি। ঈশান শার্ট থেকে পানি ঝাড়তে ঝাড়তে বেশ অস্বস্তি নিয়ে বলল, আন্টি আমি বরং চলে যাই, ভেজা শরীরে বেশিক্ষণ থাকতে পারি না আমি। রাবেয়া এহসান কড়া সুরে বললেন, একদম না, না খেয়ে আমি তোমাকে ছাড়ছি না। তোমরা দাঁড়াও, আমি রিদির আব্বুর লুঙ্গি দিচ্ছি, দুজনেই আপাতত শার্ট চেঞ্জ করে লুঙ্গি পরে নাও। লুঙ্গির নাম শুনতেই শুভ্র নাক কুঁচকে ফেলল। লুঙ্গি? ঈশান দাঁত বের করে হেসে বলল, হ্যাঁ বস, লুঙ্গি। রাবেয়া আহসান দুটো নতুন লুঙ্গি এনে শুভ্র আর ঈশানের হাতে ধরিয়ে দিলেন। ঈশানকে তিনি ড্রয়িং রুমের কাছে ওয়াশরুমে নিয়ে গেলেন। শুভ্র ঈশানের সাথে না গিয়ে সোজা রিদির রুমে ঢুকলো। সেখানে গিয়ে দেখে রিদি আর শুভ্রা বিছানায় শুয়ে আড্ডা দিচ্ছে।
শুভ্রকে কাক ভেজা হয়ে আসতে দেখে শুভ্রা হো হো করে হেসে উঠল। তুমি তো একদম ভিজে গেছো। আর হাতে ওটা কি? লুঙ্গি মনে হচ্ছে। সিরিয়াসলি ভাইয়া, তুমি লুঙ্গি পরবে? শুভ্র দাঁতে দাঁত চেপে গজগজ করে বলল, দাঁত কেলাবি না, চড়িয়ে দাঁত ফেলে দেবো। বলেই শুভ্র হাতের একটা শপিং ব্যাগ টেবিলের উপর রাখলো। রিদির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোর তোয়ালে কই? রিদি হাতের ইশারায় ব্যালকনি দেখিয়ে দিল। শুভ্র ব্যালকনি থেকে তোয়ালেটা নিয়ে গটগট করে ওয়াশরুমে ঢুকে গেল। শুভ্রাও রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুভ্রা থমকে দাঁড়াল। তার চোখ তো চড়ক গাছ। সামনে ঈশান দাঁড়িয়ে, কোমরে লুঙ্গি, কিন্তু গিট দিতে গিয়ে বেচারা হিমশিম খাচ্ছে। একবার গিট দেয় তো পরক্ষণে সেটা আলগা হয়ে ঝুলে পড়ে। ঈশানের মতো লম্বা চড়া সুঠম দেহের মানুষ যখন লুঙ্গি সামলাতে না পেরে কুঁজো হয়ে বারবার গিট দিচ্ছে, তখন দৃশ্যটা মহাকাব্যিক লাগছে। শুভ্রা নিজের হাসি আর চেপে রাখতে পারলো না। সে খিলখিল করে শব্দ করে হেসে দিল। হঠাৎ কোনো মায়াবী হাসির শব্দ শুনে ঈশান মুখ তুলে তাকালো। শুভ্রার সেই বাঁধভাঙা হাসি দেখে ঈশানের রাগ হওয়া তো দূরের কথা, সে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে মেয়েটাকে। হাসলে গালে টোল পড়ছে, আবার চোখের মনি দুটো ঝিলিক দিচ্ছে। ঈশানের বুকের ভেতর যেন শত সহস্র প্রজাপতি ডানা ঝাপটাতে শুরু করলো। এক প্রকার মুগ্ধতা আর অদ্ভুত উত্তেজনায় ঈশান জ্ঞান হারিয়ে ফেলেছে। সে ভুলে গেছে সে লুঙ্গি পরতে পারছে না। ওই মুগ্ধতায় ডুবে থাকা অবস্থায় তার হাত কখন যে শীতল হয়ে লুঙ্গি ছেড়ে দিয়েছে সে টেরই পায়নি। এদিকে শুভ্রা হাসতে হাসতে খেয়াল করলো ঈশান একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো ঈশানের কোমরে যে লুঙ্গিটা এতক্ষণ লড়াই করছিল সেটা এখন আর সেখানে নেই। অভিকর্ষ বলের নিয়মে সেটা এখন ঈশানের পায়ের নিচে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। অর্থাৎ ঈশান এখন কেবল আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। শুভ্রা হাসির চোটে এক মুহূর্তের জন্য বুঝতে পারলো না কি হয়েছে, কিন্তু যখন বুঝলো ঈশানের কি অবস্থা, তখন তার হাসি বাঁধ ভেঙে গেল। কিন্তু পরক্ষণেই লজ্জা আর চরম ধাক্কায় তার মাথাটা কেমন ঘুরে উঠলো। ধপ! শুভ্রা জ্ঞান হারিয়ে ঠাস করে ওখানেই পড়ে গেল। এত বড় একটা আওয়াজ শুনে ঈশানের ঘোর কাটলো। সে অবাক হয়ে দেখলো শুভ্রা কেন হঠাৎ এভাবে বেহুশ হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে শুভ্রার দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ফ্লোরের দিকে চোখ গেল। সে দেখলো তার সাধের লুঙ্গিটা পায়ের দুফাক দিয়ে একদম মাটির সাথে মিশে আছে। মানে, লুঙ্গি থাকার কথা কোমরে, অথচ ওটা এখন মেঝেতে বিশ্রাম নিচ্ছে। নিজের দিকে তাকিয়ে যখন সে দেখলো কোমরের অংশটা পুরাই খালি, তখন তার কলিজা একদম শুকিয়ে গেল। ওহ শিট! লুঙ্গি খুলে গেল। ঈশান তাড়াহুড়ো করে লুঙ্গিটা কোমরে এমন ভাবে পেঁচালো যেন ওটা কোনো জাদুকরি গিট। তারপর এক দৌড়ে শুভ্রার কাছে এসে দেখলো মেয়েটা সত্যি জ্ঞান হারিয়ে কাঠ হয়ে পড়ে আছে। সে একবার চারপাশটা দেখে নিল। কেউ আসার আগে শুভ্রাকে ঠিক করতে হবে, না হলে লুঙ্গির কেলেঙ্কারি জানাজানি হলে তার মান সম্মান ও বঙ্গোপসাগরে ভেসে যাবে। সে তড়িঘড়ি করে শুভ্রাকে পাজা কোলে তুলে নিল। পা বাড়াতে অনুভব করলো তার পায়ের নিচে শত্রু মানে লুঙ্গিটা আবার বিদ্রোহ শুরু করেছে। গিঁটটা আলগা হয়ে আসছে। ঈশান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে লুঙ্গির উদ্দেশ্যে বলল, দেখ খবিস, একদম তেজ দেখাবি না। এখন যদি আবার খুলিস তবে তোকে সুতো ছিঁড়ে নাটাই ছাড়া ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দেব। তোর মান সম্মান তো যাবেই, সাথে আমারটাও যাবে। একদম লাইনে থাক বলছি। কষ্টে চিত্রে শুভ্রাকে পাশের রুমে এনে বিছানায় শুইয়ে দিল সে। তারপর শুভ্রার গালে হালকা টোকা দিতে দিতে ফিসফিস করে ডাকতে লাগলো, এই শুভ্রা, শুনছো গো? প্লিজ চোখ খুলো। এই দেখো আমি এবার স্টিলের গিট দিয়ে লুঙ্গি পরে ফেলেছি। এখন আর খোলার কোনো চান্স নেই। দেখো না একবার। কিন্তু শুভ্রার কোনো নড়াচড়া নেই। ডাকতে ডাকতে হঠাৎ ঈশানের চোখ গেল শুভ্রার মুখের দিকে। আহ কি অপূর্ব মায়া! এক কি অপূর্ব মায়াবী এক দৃশ্য! চোখ বন্ধ অবস্থায় শুভ্রাকে যেন স্বর্গের কোনো অপ্সরী মনে হচ্ছে। ঈশানের ভেতরে জবরদস্ত তখন কোনো দেশে উধাও হয়ে গেছে, সে নিজেও জানে না। সে এক অদ্ভুত ঘোরের বশবর্তী হয়ে ধীরে ধীরে নিজের মুখটা শুভ্রার মুখের কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তখন শুভ্রার নাকে আছড়ে পড়ছে। ঈশান একদম আবেশে শুভ্রার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর সেই ছোঁয়া নামিয়ে আনলো শুভ্রার গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁটে। এক মুহূর্তে সেই উষ্ণ ছোঁয়া ঈশানের হৃৎপিণ্ডটা যেন লাফালাফি শুরু করল। ঈশান নিজেকে সামলে নিয়ে এক সেকেন্ডও দেরি করলো না। দ্রুত ওয়াশরুম থেকে অঞ্জলি ভরে পানি এনে শুভ্রার মুখে ছিটা দিল। পানির ঝাপটাটা লাগতেই শুভ্রা কপাল কুঁচকে পিটপিট করে চোখ খুলল। সামনে ঈশানকে দেখে তার সেই লুঙ্গি পতনের দৃশ্যটা চোখের সামনে মুভির মতো ভেসে উঠল। সে একবার ঈশানের মুখের দিকে তাকালো, আর একবার ওর কোমরের দিকে তাকিয়ে নিশ্চিত হলো যে জিনিসটা এবারে জায়গা মতোই আছে।
শুভ্রার গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল। সে অদ্ভুত এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান একদম গম্ভীর মুখে দম্ভের সাথে বলল, তাকানোর কিছু নেই, দেখার সুযোগ বারবার আসে না। একবার যেটা দেখেছো নেক্সট টাইম আর দেখার আশা করো না, এটাকে বোনাস হিসেবে ধরে নাও। শুভ্রা লজ্জায় আর রাগে একদম অস্থির হয়ে উঠল। সে বিছানায় উঠে বসে দাঁতে দাঁত চেপে বলল, ছি, কি অসভ্য আপনি! কি বলছেন এসব? আমি কেন দেখতে যাব? বরং আপনার লজ্জা থাকা উচিত। এত কিছুর পরেও আপনি আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছেন? ঈশান এবার বুক টান টান করে এক পা এগিয়ে দিয়ে বেশ ভাব নিয়ে বলল, এই যে পা দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? আর রইল লুঙ্গি খোলা। এতে আমার কি করার বলো? লুঙ্গি কি আর ব্রেক কষা গাড়ি যে আমি কন্ট্রোল করব? আমি লুঙ্গি পরে অভ্যস্ত না। হুট করে পড়েছি তাই ওটা নিজের রাস্তা মেপে নিচে নেমে গেছে। শুভ্রা এবার ঠোঁট কামড়ে ধরে কোনো মতো নিজের হাসি সামলানোর চেষ্টা করলো। সে হাসতে হাসতে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার সামনে না খুলে যদি মাঝ রাস্তায় এই কাণ্ড হতো তখন? তখনও কি আপনি লুঙ্গি মাটিতে ফেলে রেখে পাবলিককে ভাষণ দিতেন? আমার কি করার বলেন ভাই? লুঙ্গি পরে আমি অভ্যস্ত না, এটা কি আমার দোষ? ঈশান এবার একটু কাচুমাচু হয়ে গেল। সে মনে মনে ভাবলো, মাঝ রাস্তায় এমন হলে তো পাবলিক তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতো। সে তবুও ইজ্জত বাঁচানোর শেষ চেষ্টা করে বলল, আরে রাস্তায় খুললে তো অন্য ব্যাপার, ওখানে তো পাবলিক থাকবে, তখন লুঙ্গি কাঁধে নিয়ে দৌড় দিতাম। কিন্তু এখানে তো তুমি আর আমি। ভাবলাম দেখেই যখন ফেলেছো তখন আর তাড়াহুড়ো করে ইজ্জত টানার কি দরকার? যা গেছে তা তো গেছেই। শুভ্রা দুই হাত দিয়ে মুখ চেপে হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আপনি যান এখান থেকে, প্লিজ দয়া করে যান এখান থেকে। ঈশান বেশ একটা ভাব নিয়ে বলল, আচ্ছা। বলে ঈশান বিদ্দর্পে ঘুরে দরজার দিকে হাঁটা দিল, কিন্তু দু কদম যেতে না যেতেই বেইমান লুঙ্গিটা আবারও পিছলে নিচের দিকে নামতে শুরু করলো। একদম শেষ মুহূর্তে ঈশান কোনো মতে খপ করে ওটা ধরে ফেললো। পেছন থেকে শুভ্রা পুরো দৃশ্যটা দেখে এবার হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়লো। হাসির চোটে তার দম বন্ধ হওয়ার জোগাড়। ঈশান লুঙ্গিটা কোমরে শক্ত করে খামচে ধরে রাগে আর অপমানে নীল হয়ে বিড়বিড় করতে লাগলো, আরে কুলাঙ্গার, তোর কি ইজ্জতের কোনো দাম নাই? তুই কি আমাকে আজ সবার সামনে উলঙ্গ করেই ছাড়বি? এই, তুই কি কোনো কাপড়ের গুদাম থেকে জন্ম নিছিস নাকি বেইমানদের বস্তা থেকে? তোকে দিয়ে আমি কি শেষে ঘর মোছার ন্যাকড়া বানাবো? পিশাচ লুঙ্গি, ছিছি, তোকে পরার চেয়ে কচুর পাতায় লজ্জা ঢাকাও অনেক ভালো ছিল। শুভ্র ভেজা কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে ওয়াশরুম থেকে বের হলো। রিধি তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। দরজায় শব্দ পেয়ে সে রুমে আসতেই একদম থমকে গেল। শুভ্রর পরনে কেবল একটা নীল রঙের লুঙ্গি আর উম্মাদ গা। সুঠাম সেই শরীরের খাজে খাজে বৃষ্টির পানি চিকচিক করছে। চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে বুকের উপর দিয়ে নিচে নামছে। শুভ্রকে এমন ঘরোয়া আর তীব্র পুরুষালী রূপে দেখে রিধি যেন পাথরের মতো জমে গেল। তাকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় রিদির প্রতিচ্ছবি দেখে সে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, মাছি ঢুকে যাবে, মাউথ ক্লোজ কর। হৃদিক সংবিতি ফিরে পেয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। লজ্জায় তার গাল দুটো মুহূর্তেই আপেলের মতো লাল হয়ে উঠল। সে কোনো কথা না বলে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে শুভ্র পেছন থেকে ভারী গলায় বলল, কই যাস? হৃদি দাঁড়িয়ে পড়ল, কিন্তু পেছনে ফিরল না। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, নিচে। শুভ্র এবার হৃদির একদম পেছনে এসে দাঁড়ালো। শুভ্রর শরীরে সেই ভেজা সোদা ঘান আর বৃষ্টির শীতলাবেশ হৃদির স্নায়ুতে নেশার মতো আছড়ে পড়ল। শুভ্র রিদির খুব কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টেবিলের উপর শপিং ব্যাগ রেখেছি, ওইটা সকালে খুলিস। রিদি কৌতূহলী হয়ে টেবিলের দিকে তাকালো, দেখলো সত্যি টিয়া কালারের একটা শপিং ব্যাগ রাখা। সে মৃদু স্বরে বলল, এখন খুলি? শুভ্র একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, নো, সকালে, এখন আমার মাথা ব্যথা করছে টিপে দে। রিদি আমতা আমতা করে কাপা গলায় বলল, আমি? শুভ্র এবার রিদির দিকে ঘুরে সরাসরি ওর চোখের গভীরে তাকালো। তার চোখে তখন এক আবেশ মাখা কৃতিত্ব। সে রিদির চুলের ঘান নিয়ে একটু নেশাতোর গলায় বলল, ইয়েস ম্যাডাম, আপনি। বেশি কথা না বলে একদম চুপচাপ বিছানায় শুভ্র বিছানায় গিয়ে চিত হয়ে শুলো। রিদির দিকে তাকিয়ে তার গম্ভীর আবেশ মাখা গলায় বলল, কাম হেয়ার। রিদি কোনো কথা না বলে চুপচাপ বিছানার কাছে এসে শুভ্রর পাশে বসলো। নিজের ভেতরের অস্থিরতা সামলে কাপা কাপা হাতে শুভ্রর চওড়া কপালে দুই হাত রাখলো, তারপর খুব নরম ভাবে টিপতে শুরু করলো। শুভ্র এক বুক প্রশান্তি নিয়ে আরামে চোখ বন্ধ করলো। রুমের ভেতর এসি চলার মৃদু শব্দ আর রিদির হাতের সেই মায়াবী ছোঁয়া
কিছুক্ষণের মধ্যে শুভ্রর নিঃশ্বাস ভারী আর গভীর হতে থাকলো। বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ টিপে দেওয়ার পর রিদি হাত থামিয়ে শুভ্রর মুখের দিকে তাকালো। শুভ্র ততক্ষণে অঘরে ঘুমিয়ে পড়েছে। রিদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। ইস, ঘুমন্ত অবস্থায় মানুষটাকে ঠিক কত বাচ্চার মতো লাগে, একদম যেন দুধে ভাতে কোনো শিশু। অথচ জেগে জেগে থাকলে এই লোকটাকেই ঝাল, একদম বিন্দু মরিচ। হৃদির মনে আবারও সেই অবাধ্য ইচ্ছেটা জেগে উঠল। তার খুব ইচ্ছে করছে শুভ্রর কপালে একটা চুমু খেতে, নাকটা একটু ছুঁয়ে দিতে। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। খুব সাবধানে মুখটা নামিয়ে অতি যত্নে শুভ্রের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর পিচ্চি বাচ্চাদের মতো শুভ্রের নাকটা আলতো করে টিপে দিয়ে আদুরে গলায় বলতে লাগলো, ওলে বাবুটা, তুমি এখন ঘুমাচ্ছ। ইস কি ঘুম! ঘুমালে তোমাকে আলো কত কিউট লাগে কি জানো, পুচকু একটা। হৃদি নিজের মনে মুচকি হাসলো। তারপর শুভ্রর কানের কাছে একদম মুখ নিয়ে গিয়ে সত্যপনে ফিসফিস করে বলল, এই যে মিস্টার ঘুমন্ত রাজকুমার, শুনছেন? ভালোবাসি, আই লাভ ইউ। বলে হৃদি চোরের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলো। ঠিক তখনই ঘটলো অঘটন। শুভ্র যেন ওৎ পেতেই ছিল। হৃদি এক পা বাড়াতেই শুভ্র বিদ্যুতের গতিতে হৃদির ওড়না ধরে এক হ্যাচকা টান দিল। হৃদি সামলাতে না পেরে ছিটকে এসে সোজা শুভ্রর প্রশস্ত বুকের উপর আছড়ে পড়ল। শুভ্র শক্ত দুহাতে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলল। হৃদি ভয়ে আর বিস্ময়ে থরথর করে কাঁপছে। শুভ্র চোখ খুলে তাকাতেই দেখলো হৃদির সেই লজ্জারাঙা মুখটা। শুভ্র বাঁকা হাসি দিয়ে নেশাতর গলায় বলল, ওলে বাবুটা বুঝি এখন ধরা খেয়ে গেল? আই হার্ড এভরিথিং সুইট হার্ট। পাগল করে দিলি তুই আমাকে। এখন আমার বাসন না করে তোকে ছাড়ছি না। ওহ, ছাড়ুন অসভ্য। শুভ্র এক ঝটকায় হৃদিকে নিজের বুকের উপর থেকে নামিয়ে নিজের হৃদির উপর উঠে পড়ল। দুই হাত বিছানার সাথে লক করে দিয়ে হৃদির পালানোর সব পথ বন্ধ করে দিল। শুভ্রর ভেজা চুল থেকে এক ফোঁটা পানি টুপ করে এসে পড়ল হৃদির গাল বেয়ে। শুভ্র বাঁকা হেসে একদম ফিসফিস করে বলল, কেন এখন বাবুটা এমন কই মাছের মতো ছটফট করছে কেন? একটু আগে তো খুব ভালোই আমার ঘুমের সুযোগ নিচ্ছিলি। হৃদির দম আটকে যাওয়ার উপক্রম। শুভ্রের চড়া সুঠম শরীরের নিচে তার এই রোগা পাতলা শরীরটা যেন একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। শুভ্রর উদাম বুকের তপ্ত ওমার ভেজা শরীরের সুবাস তাকে পুরো অবশ করে দিচ্ছে। সে শুভ্রর তীব্র চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলল, দাদা দেখুন, আমি আমি একটু দুষ্টুমি করেছি, প্লিজ ছেড়ে দিন, আর করব। শুভ্র হৃদির মুখের একদম কাছে নেমে এলো। তার নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। সে হৃদির ওষ্ঠাধারের দিকে অপলক তাকিয়ে থেকে খুব নিচু আর ভারী স্বরে বলল, তাহলে আমিও একটু দুষ্টুমি করি, লেটস হ্যাভ সাম ফান। বলেই শুভ্র নিজের শক্ত দাড়ি ভরা গালটা হৃদির নরম তুলতুলে গালে আলতো করে ঘষতে লাগলো। শুভ্রের গালের স্পর্শ আর ভেজা ত্বকের হিল্ললে হৃদির একদম শিউরে উঠে কই মাছের মতো ছটফট করতে লাগলো। শুভ্রর কানের লতিতে ঠোঁট ছোঁয়াতেই হৃদির পুরো শরীর অবশ হয়ে এলো। শুভ্র ওর চুলে মুখে মুখ গুজে ফিসফিস করে বলল, ও মম, তুই এত সুন্দর কেন রুদি? দেখলেই ইচ্ছে করে নিজের সাথে মিশিয়ে নি। আই জাস্ট কান্ট কন্ট্রোল মাই সেলফ। শুভ্রের এই হঠাৎ বেপরোয়া আর তীব্র স্পর্শ সামলাতে হৃদি রীতিমতো হিমশিম খাচ্ছে। তার বুকটা ড্রামের মতো ধরফর করছে। সে আকুতি ভরা কণ্ঠে কোনো মতো বলল, ছাড়ুন প্লিজ, কেমন যেন লাগছে। শুভ্র একটু হেসে ওর বন্ধ চোখের পাতায় গভীর একটা চুমু এঁকে দিয়ে বলল, কেমন লাগছে জান? জানি না, ছাড়ুন। শুভ্র এবার আর কোনো কথা না বলে সরাসরি হৃদির ঘাড়ের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। সেই মুহূর্তে হৃদি নিজের ভেতরে সব শক্তি হারিয়ে ফেলল। তার ছটফটানি একদম এক নিমিষেই থেমে গেল। শুভ্র হৃদির নরম ঘাড়ে ছোট ছোট তৃষ্ণার্ত চুমু খেতে লাগলো। প্রতিটি চুম্বনে যেন এক জনমের হাহাকার আর গভীর ভালোবাসা মিশেছিল। শুভ্রের এই মাতাল করা স্পর্শে হৃদি যেন কোনো এক অজানা ঘোরের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। শুভ্র চুমু খেতে খেতে হৃদির ঘাড়ে নাক ঘষে আলতো হেসে পরম আবেশে নেশালো কণ্ঠে বলল, এরকম দুষ্টুমি আমার সাথে করিস না পাগলি, বুকে আগুন ধরে যায়। তখন সেই আগুন নিভাতে ইচ্ছে করে, কিন্তু সেই আগুন নেভাতে গেলে তোর কষ্ট হবে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আমি চাই না আমার পিচ্চি বউটাকে কষ্ট দিতে। বলেই শুভ্র এক ঝটকায় হৃদির উপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক বুক লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরের উত্তাল উন্মাদনাকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপর বা হাত দিয়ে ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে বলল, নিচে আয়।
রাতের খাওয়া দাওয়া শেষে সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী, শুভ্র, ঈশান আর শুভ্রা সবাই বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতে রিদির মনটা মুহূর্তেই কেমন যেন ফাঁকা হয়ে গেল। পুরো বাড়িটা হঠাৎ একদম শান্ত। সে ধীর পায়ে রুমে এসে বিছানার এক কোণায় চুপচাপ বসলো। শরীরে এখনো শুভ্র সেই তপ্ত বেপরোয়া ছোঁয়ার রেশ রয়ে গেছে। সে আর চোখে চারপাশটায় তাকালো, কেমন যেন নিজেকে খুব একা একা লাগছে। একটা অদ্ভুত হাহাকার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। সে আর বিছানায় বসে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে ব্যালকনির দিকে এসে দাঁড়ালো। রাতের ঠান্ডা বাতাস ওর চুল ছুঁয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভেতরে ছটফটানি যেন কিছুতেই কমছে না। কিছুক্ষণ ওখানে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে সে আবার রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুম সে তো আজ হৃদির চোখে ধরা দেবে না বলে কসম খেয়েছে। বিছানায় শুয়ে সে অনবরত ছটফট করতে লাগলো। একবার এপাশ করছে তো পরক্ষণে বালিশটা বুকে জড়িয়ে ধরছে। এভাবে ছটফট করতে করতে ঘড়ির কাঁটায় একটা পুরো ঘন্টা কেটে গেল। তাও চোখের ঘুমের বিন্দুমাত্র আভাস নেই। মনের গভীরে অবুঝ ইচ্ছেটা বারবার চিৎকার করে বলছে আবারও শুভ্রর কাছে যেতে, তার ওই শক্ত বুকের মাঝে মুখ লুকাতে। হঠাৎ করে নিস্তব্ধ ঘরটাকে কাঁপিয়ে হৃদির বালিশে রাখা পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। এই মাঝরাতে আকস্মিক শব্দে হৃদি চমকে উঠল। সে ধরফর করে উঠে বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র কল দিয়েছে। রিদি ফোনের সময়টার দিকে তাকিয়ে যার পর নয় অবাক হলো। রাত তখন 2:45, ঘড়িতে 2:44 বাজে। আর এই এত রাতে শুভ্র তাকে কল দিচ্ছে। রিদি আর এক সেকেন্ডও কিছু না ভেবে কাঁপা কাঁপা আঙ্গুলে ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। ওপাশ থেকে কোনো কথা ভেসে এলো না, কেবল শুভ্রের ভারী আর ঘন নিঃশ্বাসের শব্দ আসতে লাগলো। রিদিও মুখে কোনো শব্দ করলো না। দুজনেই একদম চুপ। ফোনের এপার ওপার শুধু দুজনের তপ্ত আর অস্থির নিঃশ্বাসের শব্দ আশ্রে পড়ছে, যা নীরবে এক অপরিসীম আকুলতার কথা জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ এই গভীর নীরবতার সময় কাটার পর শুভ্র ওপাশ থেকে একটা লম্বা শ্বাস টেনে ঘুম জড়ানো কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, আমার ঘুম একদম হারাম করে দিচ্ছিস তুই। সামনে পাইলে কানের নিচে কয়টা দিব তোরে। হৃদি একদম আকাশ থেকে পড়লো। সে অবাক হয়ে চোখ গোল গোল করে বলল, আজব লোক, আমি আবার কি করলাম? শুভ্র ওপাশ থেকে একটা নেশাতুর ভাঙা গলায় ফিসফিস করে বলল, আমার 28 বছরের জমানো সব কন্ট্রোলের তালা তুই খুলে দিছিস। আই জাস্ট লস্ট মাই সেলফ কন্ট্রোল। আমি তোর নেশায় এমন ভাবে মাতাল হয়ে গেছি যে চাবিটা কোথায় হারিয়ে ফেলেছি নিজেও জানি না, যার জন্য আর কোনোভাবে মনের ভেতর তালা মারতে পারছি না। শুভ্রর মুখের এই কথাগুলো তীরের মতো এসে হৃদির বুকে বাঁধলো। তার পুরো শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সে যেন এক সম্পূর্ণ নতুন শুভ্রকে আবিষ্কার করছে। যে লোকটা সবসময় পাথরের মতো গম্ভীর, অতিরিক্ত সিরিয়াস আর ধরাছোঁয়ার বাইরে থাকে, সেই লোকটার মুখে এমন বেসামাল ভালোবাসায় আচ্ছন্ন কথা হৃদির জন্য সত্যিই অবিশ্বাস্য। হৃদি যখন এই ভাবনায় জালে ডুবে আছে, ঠিক তখনই ওপাশ থেকে শুভ্র আরো গভীর এক আবেশের ঘোরে ডেকে উঠল, ওই হৃদি। হৃদি নিজের কাঁপন সামলে নিয়ে খুব মৃদু স্বরে বলল, হুম, চলে আয় না আমার কাছে। আই ক্যান টেক ইট অ্যানিমোর। নিজেকে আর কোনোভাবে সামলাতে পারছি না। শুভ্রর এই আকুলতায় হৃদি স্তব্ধ হয়ে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে চুপ করে রইল। শুভ্র ওপাশ থেকে তার নীরবতা টের পেয়ে আবার একটু আদুরে গলায় বলল, এই পাগলি, কথা বলছিস না কেন? হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে বলল, কি বলবো, অনেক রাত হয়েছে, এবার ঘুমান। শুভ্র ওপাশ থেকে আবারও একটা লম্বা গরম শ্বাস টানলো। তারপর নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে ঘুম জড়ানো বুঁদ হওয়া কণ্ঠে গুনগুন করে উঠল, কি এক নেশা ধরালি রে পাগলি, একটু ঘুমাতেও পারছি না। শুধু তোর কথাই মনে পড়ছে, মিস করছি তোকে ভীষণ। এরপর হঠাৎ একদম সোজাসুজি আর বেপরোয়া গলায় বলল, আমার ঘুম হারাম করেছিস না, একবার শুধু বিয়েটা হতে দে। তোকে নিয়ে বাসর ঘরে ঢুকে একটানা 3 দিন দরজায় খুলবো না। শুভ্রর এমন অপকট বলা খোলামেলা কথা শুনে হৃদির ফর্সা গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে উঠল। সে ফোনটা শক্ত করে ধরে আমতা আমতা করে বলল, কেমন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। শুভ্র ওপাশ থেকে একটু হাসলো। সেই হাসিতে এক অদ্ভুত মাদকতা। সে অবাধ্য গলায় বলল, হয়ে যাচ্ছি না, অলরেডি হয়ে গেছি। আর এটা তুই বানিয়েছিস। এমন এক নেশা ধরিয়েছিস তুই আমার বুকে, তোকে ছাড়া এখন আর কিচ্ছু ভালো লাগে না। দিদি আবারও চুপ করে রইল। তার বুকের ভেতর তখন যেন একটা পুরো ঝড় বয়ে যাচ্ছে। হৃদস্পন্দনের আওয়াজটা সে নিজেই শুনতে পাচ্ছে। শুভ্র ওপাশ থেকে একদম ফিসফিস করে যেন হৃদির খুব কাছে এসে ডাকলো, হৃদি, হুম। শুভ্র গম্ভীর
গভীর এক আকুলতা নিয়ে বলল, তোকে ভীষণভাবে আদর করতে ইচ্ছে করছে। রিদি নিজের উপর জোর করে নিয়ন্ত্রণ এনে কাপা গলায় বলল, অনেক রাত হয়েছে, এবার প্লিজ ঘুমান। শুভ্র বাচ্চাদের মতো আবদারের সুরে বলল, চুমু দে তাহলে ঘুমিয়ে যাব। রিদি চরম বিস্ময়ে চোখ গোল গোল করে বলল, চুমু? চুমু কিভাবে দেব? ফোনে দিবি লম্বা করে। রিদি লজ্জায় বালিশে মুখ গুজে বলল, পারবো না। শুভ্রর কণ্ঠস্বর এবার আচমকা একটু গম্ভীর আর চড়া শোনালো। আসবো? রিদি ঘাবড়ে গিয়ে বলল, কোথায়? তোর কাছে। রিদি বিছানায় উঠে বসে বলল, পাগল আপনি? হুম, শুধু তোর জন্য। এখন জলদি চুমু দে, না হলে সত্যি সত্যি আমি এখনই গাড়ি নিয়ে চলে আসব। তখন শুধু চুমু না, সবকিছুই করে ফেলবো। হৃদিক কয়েক মুহূর্ত একদম নিশ্চুপ হয়ে রইল। সে খুব ভালো করে জানে এই লোকটা কতটা জেদি আর একরোখা। মুখে যখন বলেছে তখন সত্যি সত্যি এই মাঝ রাস্তায় গাড়ি ছুটিয়ে চলে আসা শুভ্রর পক্ষে কোনো ব্যাপারই না। সে আর কোনো ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি করে বলল, শুনুন। ওপাশ থেকে শুভ্র একদম চড়া আর দাবিদার গলায় বলল, কি চুমু দিবি? কিন্তু তুই লেট করছিস, এখন একটা না দুটো চুমু দিতে হবে। দিদি চোখ কপালে তুলে বলল, কি? হ্যাঁ, যত সেকেন্ড দেরি হবে তত করে চুমুর সংখ্যা বাড়বে। জাস্ট কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। এখন আর দেরি না করে চুমু দে, ফাস্ট ফাস্ট। শুভ্রের এমন ছেলে মানুষই, অথচ তীব্র হুমকিতে হৃদি আর এক সেকেন্ডও ভাবার সময় পেল না। সে লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। ফোনটা একদম ঠোঁটের কাছে চেপে ধরল। তারপর নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে মিষ্টি করে শব্দ করে চুমু দিল। ওম্মা, ওম্মা। চলবে ইনশাআল্লাহ।